স্যার নমস্কার। ধন্যবাদ আপনাকে এখানে আমাদের এই আলাপনে জয়েন করার জন্য, সময় দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার। স্যার, আমার তরফ থেকে আপনাকে অজস্র ধন্যবাদ এরকম সুযোগ দেওয়ার জন্য। আরে আর আপনাদের এই মহতী উদ্যোগের জন্য আবার আমার তরফ থেকে আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ। এই প্ল্যাটফর্মটা তৈরি করার জন্য। ধন্যবাদ। নাইস টু মিট ইউ এগেন। থ্যাংক ইউ স্যার। সম্মানীয় শুরু করো। মুখ্য আলোচক আজকের অধ্যাপক পিন্টু শীল মহাশয়, অধ্যক্ষ গভর্নমেন্ট কলেজ ফর ফিজিক্যাল এডুকেশন অফ ফিজিওলজি ফর উইমেন, হেস্টিংস হাউসের আজকে আমাদের মুখ্য আলোচক উপস্থিত আছেন আমাদের সম্মানীয় অধ্যক্ষ অধ্যাপক ডক্টর দেবপ্রসাদ সাহু স্যার, এবং উপস্থিত গুণীজনদের সকলের অনুমতি নিয়ে আমরা শুরু করতে চলেছি সুস্থ দেহে সুস্থ মন এই নিয়েই আলাপনের 68তম পর্ব। উপস্থিত সমস্ত গুণীজনদের চরণে যথাযোগ্য শ্রদ্ধার্ঘ এবং শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে এই আলাপনের 68তম পর্ব শুভ সূচনা করবেন আমাদের মহাবিদ্যালয়ের সম্মানীয় অধ্যক্ষ, আমাদের আলাপনের চালিকা শক্তি সম্মানীয় অধ্যক্ষ দেবপ্রসাদ সাহু স্যারকে এই স্বাগত ভাষণ রাখার জন্য অনুরোধ করছি। প্লিজ স্যার। নমস্কার সবাইকে, জোহার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। সুস্থ দেহে সুস্থ মন এই নিয়ে আলাপন। পশ্চিমবাংলার ঝাড়গ্রাম জেলার আদিবাসী অধ্যুষিত এলাকায় অবস্থিত আমাদের এই সেবা ভারতী মহাবিদ্যালয়। এই সেবা ভারতী মহাবিদ্যালয়ের উদ্যোগে সুস্থ দেহে সুস্থ মন এই নিয়ে আলাপন 100 লেকচার সিরিজের আমরা শুরু করেছি, যার আজকের দিনের পর্ব 68তম পর্ব। এই 68তম পর্বে উপস্থিত পশ্চিমবাংলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং যাদের জন্য এই আলাপনের ব্যবস্থা, শারীরশিক্ষার প্রচার এবং প্রসারের সেই স্নেহের শিক্ষার্থী মহাবিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকেই স্বাগত জানাচ্ছি। আলাপনকে যে সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ, সম্মানীয় ব্যক্তি যারা আলাপনের পূর্ববর্তী বক্তা ছিলেন এবং আলাপনকে সমৃদ্ধ করেছেন তাদের নিজস্ব মতামত দিয়ে, মহাবিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকেই স্বাগত জানাচ্ছি। আজকের মুখ্য আলোচক হিসাবে আমরা পেয়েছি পশ্চিমবাংলার শারীরশিক্ষার, মহিলাদের শারীরশিক্ষার একটা মহাবিদ্যালয়, যেটা গভর্নমেন্ট কলেজ নামেও পরিচিত, স্টেট ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন ফর উইমেন, তার সম্মানীয় প্রিন্সিপাল মহাশয়কে, অধ্যক্ষ মহাশয়কে, যার নাম প্রফেসর ডক্টর পিন্টু শীল মহাশয়, যার খ্যাতি সারা পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলার বাইরেও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। আমরা খুবই অবগত আছি যে শারীরশিক্ষার যারা শিক্ষার্থী, শারীরশিক্ষার যারা বিভিন্ন ব্যক্তি, পিন্টু শীল মহাশয়ের লেখা অনেকগুলো বই আমরা সবাই দেখি এবং সবাই আমরা অধ্যয়ন করি, এবং ওনাকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই যে শারীরশিক্ষার শিক্ষার্থীদের বা শারীরশিক্ষার সমস্ত ব্যক্তিবর্গদের ওনার হাতের কলমের লেখার দ্বারা যে সমৃদ্ধ করেছেন, অনেকেই শারীরশিক্ষার বিষয়ে সে খুবই উপকৃত। ওনাকে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি ওনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের মহাবিদ্যালয়ের যে প্রোগ্রাম আলাপনে উপস্থিত হওয়ার জন্য। বক্তব্য বেশি দীর্ঘায়িত না করে আমরা অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছি ওনার সুচিন্তিত মতামত, আজকের যে টপিক সেটা শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। সবাইকেই আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং পিন্টু শীল মহাশয়কে স্বাগত জানিয়ে আমার এই সংক্ষিপ্ত স্বাগত ভাষণ শেষ করছি। নমস্কার সবাইকে। অশেষ কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মানীয় অধ্যক্ষ অধ্যাপক ডক্টর দেবপ্রসাদ সাহু স্যারকে, যার স্বাগত ভাষণের মধ্যে দিয়েই আমাদের প্রতিটি পর্বের শুভ সূচনা হয়, যার দিক নির্দেশনায়, যার সহযোগিতায় এগিয়ে চলেছে এই আলাপন। স্যারকে অশেষ কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই।
সত্যি আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত গর্বের। আমাদের সম্মানীয় অধ্যক্ষ মহোদয় ইতিমধ্যেই বললেন যে আমাদের যারা বাংলা ভাষাভাষী আমরা শিক্ষার্থী, ইভেন আমি নিজেও যখন শিক্ষার্থী ছিলাম তখনও বা আমরা এখনো যখন পড়াতে যাই, যার লেখা বই, এক্সারসাইজ ফিজিওলজি বলি বা স্পোর্টস মেডিসিন বলি, যার লেখা বই আমাদের কাছে মহাকাব্যের মতো, সেই মহতী মানুষকে আমরা আজকে আমাদের এই পর্বে পেয়েছি। সেই মানুষটির সঙ্গে আমাদের শিক্ষার্থীদের এবং উপস্থিত সকলকে পরিচয় করাবেন আমাদের মহাবিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক ডক্টর কেশবচন্দ্র গোপ মহাশয়। স্যার প্লিজ। নমস্কার, প্রণাম, শুভ সন্ধ্যা। ৬৮তম পর্বের শুভ সূচনা অধ্যক্ষ মহাশয় ডক্টর দেবপ্রসাদ সাহু মহাশয়ের স্বাগত ভাষণের মাধ্যমে শুরু হয়েছে। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্বাগত ভাষণ রাখার জন্য। আজকে আমরা মুখ্য বক্তা হিসেবে পেয়েছি ডক্টর পিন্টু শীল মহাশয়, যার খ্যাতি পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের তথা বিশ্বের আঙিনায় ছড়িয়ে আছে। এইরকম একজন মহান শারীর শিক্ষাবিদকে পেয়ে আমরা সত্যি ধন্য এবং গর্বিত। আমি স্যারের সম্পর্কে দু চার কথা ছাত্রছাত্রীদের কাছে রাখছি। স্যারের সম্পর্কে একটা বিষয় বললেই আমাদের বিপিএডের ছাত্রছাত্রীদের কাছে স্পষ্ট হয়ে যায়, সেটা হলো স্যারের শিক্ষায় স্যারের বিদ্যা। যে বইটি আমার মনে হয় এমন কোনো শারীর শিক্ষক বা শিক্ষার্থীর কাছে নেই, এবং ব্যক্তিগতভাবে আমি এই বইটি পড়েই স্কুল সার্ভিস কমিশন, ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন, নেট তথা আজকে এখনো এই বইটি আমি রেফারেন্স হিসাবে যখন পড়াতে যাই তখন এটা দেখে তবেই আমি ক্লাসে যাই। স্যারকে অসংখ্য ধন্যবাদ এইরকম একটি বই আমাদের সমাজকে তথা শারীর শিক্ষার জগৎকে দেওয়ার জন্য। স্যারের আরও দুটি বই আছে, একটি ম্যানুয়াল অফ ট্র্যাক অ্যান্ড ফিল্ড, 2 স্পোর্টস মেডিসিন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন। দুটি বই আমার কাছে আছে। এটা স্পোর্টস মেডিসিন ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন, আর একটা যেটা আমি প্রথম প্রায় 2012 সাল থেকে নিয়ে বেড়াচ্ছি। হয়তো বইটা একটু জরাজীর্ণ হয়েছে, আজকে কভারটা খুলে দিলাম এটা দেখাবো মনে করে, শারীর শিক্ষায় শারীর বিদ্যা। তো স্যারের সম্পর্কে এইটুকুন বললেই আমার মনে হয় সবাই চিনে যাবেন ডক্টর পিন্টু শীল মহাশয়কে। তিনি বর্তমানে অধ্যক্ষ হিসাবে কর্মরত স্টেট ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন ফর উইমেন, হেস্টিংস হাউস, কলকাতা। তিনি এমপিএড, পিএইচডি কমপ্লিট করেছেন। সঙ্গে আমাদের শারীর শিক্ষা জগৎকে তিনি 70টিরও বেশি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল জার্নালের মাধ্যমে তার অমূল্য লেখনী প্রকাশ করেছেন, যেগুলো আমাদের শারীর শিক্ষা জগৎকে পুষ্ট করে চলেছে। তিনি এর আগে ওয়ার্কিং এজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, গভর্নমেন্ট কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন ফর উইমেন, দিনহাটা, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাট, আজ স্যার যেখানে অধ্যক্ষ হিসেবে আছেন সেখানেই অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে নিযুক্ত ছিলেন। স্যার আজকে বায়ো এনার্জেটিক অ্যান্ড স্পোর্টস পারফরমেন্স নিয়ে দীর্ঘায়িতভাবে আলোচনা করবেন। আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষারত স্যারের আজকের এই বিষয়টি সম্পর্কে কিছু জানার জন্য। স্যারকে এবং আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয় তথা আজকের যে সমস্ত অধ্যাপক মণ্ডলী উপস্থিত আছেন সবাইকে আমাদের মহাবিদ্যালয়ের পক্ষ থেকে এবং শারীর শিক্ষা বিভাগ তথা সুস্থ দেহে সুস্থ মন, এই যে আমাদের ছোট্ট একটি প্রোগ্রাম, এই নিয়ে আলাপন, এখানে সমস্ত শারীর শিক্ষাবিদ, কোচেস, ক্রীড়া জগৎ, ক্রীড়াপ্রেমী এবং শারীর শিক্ষার সমস্ত ছাত্রছাত্রীদেরকে সবাইকে ৬৮তম পর্বের নমস্কার, শুভ সন্ধ্যা এবং যথাস্থানে প্রণাম জানিয়ে স্যারকে অনুরোধ জানাচ্ছি আজকের বিষয়ে দীর্ঘায়িতভাবে আলোচনা করার জন্য। প্রণাম নেবেন স্যার। নমস্কার। ওকে, থ্যাংক ইউ কেশব। আমি আজকের এই প্ল্যাটফর্মে যারা কাপগাড়ি মহাবিদ্যালয়ের তরফ থেকে যারা শিক্ষক এবং শিক্ষা জগতের লোকজন যারা উপস্থিত আছেন সবাইকেই আমার নমস্কার জানাই, ধন্যবাদ জানাই আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য।
আহ, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ডক্টর দেবপ্রসাদ সাহু স্যারকে, যিনি এই মুহূর্তে আবগারি সেবাভারতী মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল হিসেবে কাজ করছেন এবং অত্যন্ত সফলভাবে শুধু এই কলেজটি নয়, তার সারা জীবন ধরে তারা ফিজিক্যাল এডুকেশনকে আরো সামনে এগিয়ে যাওয়ার মহতি পরিকল্পনায় নিয়োজিত আছে। আমি প্ল্যাটফর্মে মৃত্যুঞ্জয় এবং কেশব তো সেক্রেটারি এবং জয়েন্ট সেক্রেটারি এই আলাপন প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি, তার সঙ্গে অলরেডি নিতু যোগাযোগ করেছে, নিতু ওখানে আমি দেখছি, প্রদীপ্তও আছে, আর হয়তো অনেকেই আছে যেগুলো আমার স্ক্রিনে নেই। আমি সবাইকেই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর শুভেচ্ছা প্রথমেই জানিয়ে রাখি সেই সমস্ত ছাত্রছাত্রীদের যারা এই অনুষ্ঠানে জয়েন করেছো, যোগ দিয়েছো। তোমরা এই যে যোগ দিয়েছো, মানে আই ওয়ান্ট ইউর ইন্টারাকশনের জন্য কিন্তু এই প্ল্যাটফর্ম। অনলাইনের পেছনে কোনো কিছু শোনা, এটা একটা মানে অনেক বড় ফাঁক থেকে যাওয়ার সম্ভাবনা। মানে এই কারণে আমি বহুদিন থেকে, যতদিন করোনা চলে গেছে, আমি খুব একটা অনলাইনের ক্লাসে মানে হ্যাবিচুয়েটেড নয়, আমি খুব একটা ইন্টারেস্টেড হইও না। তার কারণ হচ্ছে এটাই যে ইন্টারাকশনটা অনলাইনের প্রোগ্রামে খুব কম হয়। স্টুডেন্টদের সামনে থেকে যে ইন্টারাকশন করা সম্ভব, ক্লাসরুমে বসে চোখের সামনে থেকে তাদের কতটা বুঝবে না, তাদের কি জিজ্ঞাসা, এইগুলো তো আমরা প্ল্যাটফর্মে করতে পারি না, অনলাইন প্ল্যাটফর্মে। কিন্তু ইন্টারাকশন না হলে এরকম কোনো একটা মানে কোনো একটা বিষয়ে আলোচনা করা, সেটা কিছুটা অসম্পূর্ণ থেকে যায়। সুতরাং আমি সমস্ত স্টুডেন্ট যারা জয়েন করেছো কাবগাড়ি সেবাভারতী মহাবিদ্যালয়ের, তাদেরকে বলবো যে তোমাদের সমস্ত প্রশ্ন বা জিজ্ঞাসা যদি সেরকম কিছু তোমার মনে থাকে, তাহলে সেটাকে একটু নোট করে রাখবে। আমরা একদম শেষে সেগুলো নিয়ে একটা আলোচনা করব এবং তোমাদের মনের যদি কোনো ধোঁয়াশা থাকে, যদি কোনো জিজ্ঞাসা থাকে, সেটা দূর করার আমরা চেষ্টা করব। দেখো, বেসিক্যালি যেটা এই প্রসঙ্গে তোমাদের বলার, আমি টার্গেট অডিয়েন্স হিসাবে আমি মৃত্যুঞ্জয় স্যারকে জিজ্ঞেস করেছি, তোমরা বেসিক্যালি স্টুডেন্ট যারা, তাদের জন্যেই এই প্ল্যাটফর্মটা। সুতরাং প্রফেশনাল পার্সন হিসাবে যারা প্রফেশনাল জগতের নানান শিক্ষক শিক্ষিকা যারা যুক্ত আছেন, আমি লেকচারটাকে সেরকম কঠিন করে বলার চেষ্টা করব না। তোমাদের স্টুডেন্ট, তোমরা তোমাদের মতো করেই ব্যাপারটাকে আমি বলার চেষ্টা করব। এবং স্লাইড যেগুলো আছে সেগুলো ইংরেজিতে আছে, বাট আই উইল স্পিক ইন বেঙ্গলি। সুতরাং তোমাদের বোঝার দিক থেকে আশা করি কোনো অসুবিধা হবে না। কিন্তু শুধু শোনা বা এই মানে মোবাইল ফোনটা অন করে রেখে তারপরে না শোনা, মানে অন্য কাজে ব্যস্ত থাকা, এইটা করলে কিন্তু ব্যাপারটা খুব একটা অনভিপ্রেত জায়গায় পৌঁছবে। সুতরাং সবাইকেই বলবো, সহজ করে আমি বলার চেষ্টা করব। তোমরা যারা পড়াশোনার জগতে এসছো, বিপিএড পড়ছো এবং বিপিএড পাস করে গেছো, সবাইকেই যে জানার তো শেষ নেই, বা আমি যেটা জানি সেটা থেকে আরো বেশি জানতে চাই, একটু সিরিয়াসনেস নিয়ে শুনবে এবং ইন্টারাকশন করবে। এইটাই হচ্ছে আমার তোমাদের কাছে আবেদন। তো আমরা শুরু করি। আজকে যে কথাটা নিয়ে আলোচনা করার কথা, সেটা হচ্ছে বায়ো এনার্জেটিক্স অ্যান্ড স্পোর্টস পারফরমেন্স। আমি তোমাদের কথা ভেবে বায়ো এনার্জেটিক্স ব্যাপারটাকে একটু বলবো তোমাদের মতো করে। তোমরা সবাই জানো এটা,
অলরেডি জানো, এটা তোমাদের স্যার পড়িয়েছেন। শুধু আমি তোমাদেরকে এই বায়ো এনার্জেটিক্স ব্যাপারটার সঙ্গে আমাদের যদি ফিজিক্যাল এডুকেশনে যারা শিক্ষক, যারা কোনো না কোনোভাবে ছাত্রদের কোনো অ্যাথলিট হিসাবে, কোনো খেলোয়াড় হিসাবে তৈরি করার স্বপ্ন দেখে, বা কোনো কোচ, ফিজিক্যাল এডুকেশন টিচার যদি কোচিংয়ের সঙ্গে যুক্ত থাকে, তাহলে সে স্পোর্টস ট্রেনিংয়ের ক্ষেত্রে মূল কোন বিষয়টাকে ফলো করবে, কোন খেলার জন্যে কোন দিকটাকে ফলো করতে হবে, কোন বিষয়টাকে অগ্রাধিকার দিতে হবে এবং সেই অনুযায়ী ট্রেনিং পরিকল্পনা করতে হবে, এই বিষয়টাই হচ্ছে আজকে আমাদের কাছে আলোচনার জায়গা। এবং এই দুটো রিলেশনস করাই হচ্ছে আমার কাজ। তোমাদের সেই সূত্রটা আমি ধরিয়ে দেবো, বাকি তো তোমাদের হাতে। তোমাদের আরো জানার ইচ্ছা, আরো পড়ার ইচ্ছা, সেগুলো তোমাদের ওই জায়গাতে পৌঁছে দেবে। একদম শুরুতে যে স্লাইডটা আমি তোমাদের দেখাতে চাই, আচ্ছা আমাকে কেশব বা মৃত্যুঞ্জয় একজন কেউ বলো যে স্লাইড শেয়ার স্লাইড শো করছে স্যার স্লাইড। হ্যাঁ, শো করছে স্যার। ওই নিচে স্টপ শেয়ারিং আছে না, ওটা একটু হাইড করুন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে। আচ্ছা, সো বায়োএনার্জেটিক্স অ্যান্ড স্পোর্টস পারফরমেন্স, এই বিষয়টা নিয়ে যখন আমরা কথা বলবো তখন দুটো কথা এখানে আছে, তোমরা দেখতে পাচ্ছ। একটা হলো বায়োএনার্জেটিক্স আর একটা হলো স্পোর্টস পারফরমেন্স। তো প্রথমে আমরা বায়োএনার্জেটিক্স ব্যাপারটা কি সেটা একটুখানি জেনে নেব। তারপরে এই বায়োএনার্জেটিক্স এর সঙ্গে স্পোর্টস পারফরমেন্সকে কিভাবে রিলেশনস করব সেটার দিকে আলোকপাত করব। সো একদম শুরুতে আমরা দেখে নিই যে বায়োএনার্জেটিক্স বলতে কি বোঝায়। স্লাইডে তোমরা যদি একটু রিড করো তাহলে দেখবে বায়োএনার্জেটিক্স ইজ দ্য স্টাডি অফ দ্য ট্রান্সফরমেশন অফ এনার্জি ইন লিভিং অর্গানিজম। তাহলে আমরা হিউম্যান বিইং যারা লিভিং অর্গানিজম, সেরকম মানুষদের শরীরে, আমাদের শরীরে এনার্জি কিভাবে ট্রান্সফার হয় এই নিয়ে স্টাডি করাই হচ্ছে বায়োএনার্জেটিক্স। তোমরা সবাই জানো, খেলাধুলো করতে গেলে, স্পোর্টসে অংশগ্রহণ করতে গেলে, এক্সারসাইজ করতে গেলে উই হ্যাভ টু ডু সাম মোটর অ্যাক্টিভিটি অর স্কিল, তাই তো? তো এক্সারসাইজ ইজ এ মোটর স্কিল, মোটর পারফরমেন্স। স্পোর্টস নিয়ে যদি তুমি কোনো পার্টিসিপেট করতে চাও, সেখানে প্রত্যেকটা স্কিল, দৌড়ানো, জাম্প করা বলো, বা কোনো একটা স্কিল পারফর্ম করা, বলকে কিক করা, বলকে ক্যাচ করা, বলকে র্যাকেট দিয়ে আঘাত করা, ব্যাট দিয়ে মারা, এগুলো এভরি অ্যাক্টিভিটিস হচ্ছে মোটর অ্যাক্টিভিটি এবং একটা স্কিল। এখন এই মোটর অ্যাক্টিভিটি বা স্কিল পারফর্ম করতে গেলে উই নিড এনার্জি। উই মানে মাসেল নিড এনার্জি। আমাদের শরীরের মাসেলের শক্তির দরকার হয়। এখন এই শক্তিটা মাসেল পায় কোথা থেকে? শক্তিটা আমাদের মাসেলের মধ্যে, শরীরের মধ্যে তৈরি হয় কিভাবে, কি কি পদ্ধতি সেখানে আছে, সেই শক্তিটা কোথা থেকে আসে, এই বিষয়গুলোই হচ্ছে আজকের আলোচনার অঙ্গীভূত। আরেকটু ডিটেলস ভাবে যদি বলো তাহলে এটা আমরা বলবো যে বায়োএনার্জেটিক্স describes the metabolism as the biochemical pathway through which the cells obtain energy. তাহলে আমাদের শরীরে অনেক মেটাবলিজম অ্যাক্টিভিটিস হয়, মানে বিপাক ক্রিয়া হয়, যার মাধ্যমে, যেগুলো সব কেমিক্যাল রিয়াকশন হয়, এই কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে আমাদের শরীরের প্রতিটা সজীব কোষ শক্তি পায়, শক্তি সরবরাহ হয় এবং সেই শক্তি ব্যবহার করে মাসেল সেই স্কিলটা করতে পারে, সেই স্পোর্টস অ্যাক্টিভিটিটা করতে পারে। সুতরাং স্পোর্টস পারফরমেন্সের জন্যে সঠিকভাবে কোনো অ্যাক্টিভিটি, স্কিল পারফর্ম করতে গেলে
সেটার জন্য যে শক্তির দরকার হয় সেই শক্তিটা আমাদের শরীরে কিভাবে উৎপন্ন হয় এই নিয়েই আলোচনা হচ্ছে বায়ো এনার্জেটিক্স। একদম শুরুতেই যে কথাটা আমাদের বলে নেওয়া দরকার বা জেনে নিতে হবে সেটা হচ্ছে এই শক্তি কথাটা আমরা এতবার বলছি, শক্তির দরকার হয়, শক্তির উৎপন্ন হয়, শক্তির সরবরাহ হয়। এই শক্তি ব্যাপারটা কি? অ্যাকচুয়ালি আমাদের শরীরে এই শক্তি বলতে যে রাসায়নিক পদার্থটাকে বোঝায় সেটা হচ্ছে এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটা হচ্ছে এমন একটা কেমিক্যাল যেটার মধ্যে একটা অ্যাডিনোসিন গ্রুপ থাকে, তার সঙ্গে 3টে ফসফেট গ্রুপ একটা বন্ধনী দ্বারা একটা চেনের দ্বারা যুক্ত থাকে, 3টে ফসফেট অণু। এই 3টে ফসফেট অণু যখন অ্যাডিনোসিনের সঙ্গে যুক্ত থাকে তখন তাকে আমরা বলি এটিপি। এখন এই আমাদের শরীরে এই এটিপিটা আসে কোথা থেকে? অ্যাকচুয়ালি all ATPs, we intake these all ATPs from the nutrients, that means food. আমরা যে খাবার খাই সেই খাবারে প্রধানত যে ম্যাক্রো নিউট্রিয়েন্টস গুলো থাকে তার মধ্যে ধরো কার্বোহাইড্রেট, তার মধ্যে থাকে ফ্যাট এবং প্রোটিন। এই 3টে ম্যাক্রো নিউট্রিয়েন্টস ডাইজেশনের পরে ভেঙে যায়, ভেঙে গিয়ে যে সার বস্তু তৈরি করে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিডস এবং ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। এই জিনিসগুলো মেটাবলিজমের মাধ্যমে এই বায়ো এনার্জেটিক্সের মাধ্যমে এটিপিতে কনভার্ট হয়। এই এটিপিটা ব্যবহার করে মাসেলস যখন স্পোর্টস স্কিল পারফর্ম করে। আর কি কি ব্যবহার করে এই এটিপি আমাদের শরীর? দেখো, নার্ভ ইম্পালস কন্ডাকশনের জন্য এটা ব্যবহার হয়, এই এটিপি ব্যবহার হয়। প্রোটিন সিনথেসিসের জন্য এই এটিপি ব্যবহার হয়, এবং আদার থাউজেন্ডস অফ মেটাবলিক অ্যাক্টিভিটিস যেগুলো আমাদের শরীরে ঘটে, সমস্ত অ্যাক্টিভিটিস সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এই এটিপিকে শক্তি হিসাবে শরীর ব্যবহার করে। যখন এটিপিকে শক্তি হিসাবে শরীর ব্যবহার করে তখন এটিপি ভেঙে যায়। এটিপি ভেঙে গিয়ে তৈরি করে এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট। অর্থাৎ এটিপির মধ্যে যে 3টে ফসফেট বন্ড থাকে তার মধ্যে প্রান্তীয় ফসফেট বন্ডটা ভেঙে যায়, ভেঙে গিয়ে 2টো ফসফেট বন্ড অ্যাডিনোসিনের সঙ্গে যুক্ত থেকে এডিপি তৈরি করে, এবং যে ফসফেট বন্ডটা ভেঙে যায় সেটা পিআই অর্থাৎ ইনঅর্গানিক ফসফেট হিসাবে মুক্ত হয়। এই 3টে বন্ডের মধ্যে একটা বন্ড ভেঙে যাওয়ার জন্যে, প্রান্তীয় বন্ডটা ভেঙে যাওয়ার জন্যে ওই ফসফেট বন্ডে অ্যাকচুয়ালি প্রচুর এনার্জি যুক্ত থাকে, সেইগুলো ভেঙে গেলে মুক্ত হয়, এবং এই শক্তিটা ব্যবহার করে মাসেল কন্ট্রাকশন হয় এবং আমরা যে কোনো স্পোর্টস স্কিল পারফর্ম করতে পারি। এর পরবর্তী ক্ষেত্রে আবার এডিপিটা সে ওই ইনঅর্গানিক ফসফেটটার সঙ্গে যুক্ত হয়ে আবার এটিপি তৈরি করে, এবং এই এটিপি আবার ভেঙে যায় এডিপি এবং পিআই এ, এবং এনার্জি রিলিজ করে। সেই এনার্জি ব্যবহার করে আমরা যে কোনো কাজ করতে পারি, এক্সারসাইজ করতে পারি বা স্পোর্টস পারফরমেন্স করতে পারি। এইভাবে চক্রাকারে আমাদের শরীরের মধ্যে এটিপি থেকে এডিপি এবং পিআই ভেঙে যাওয়া, এবং তারপরে আবার এডিপি পিআই থেকে এটিপি তৈরি হওয়া, এই চক্রাকারভাবে চলতে থাকে, যার জন্য এটাকে বলে এডিপি এটিপি সাইকেল। এইভাবে আমাদের শরীরে নিরবিচ্ছিন্নভাবে শক্তির প্রবাহ বজায় থাকে। এখন পরের কোশ্চেন হচ্ছে, এই যে এটিপিটা আমরা খাবার থেকে পাই, খাবার থেকে কিন্তু এটিপিটা তৈরি হয় কিভাবে? আমরা খাবার খেলাম, সে কার্বোহাইড্রেট হোক, ফ্যাট হোক, প্রোটিন হোক, সেটা আফটার ডাইজেশন হয়। প্রথমে সেটা ডাইজেশন হয় ডাইজেস্টিভ সিস্টেমে,
ডাইজেস্টিভ সিস্টেমে ডাইজেশন হওয়ার পরে আমি আগেই বলেছি কার্বোহাইড্রেট তৈরি করে গ্লুকোজ। কার্বোহাইড্রেট জাতীয় সমস্ত খাবার ভেঙে গিয়ে সরল কার্বোহাইড্রেট গ্লুকোজে পরিণত হয়। ফ্যাট জাতীয় খাবার ভেঙে গিয়ে সরল ফ্যাট ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়। এবং প্রোটিন, সমস্ত ধরনের প্রোটিন ভেঙে গিয়ে সরল প্রোটিন অ্যামাইনো অ্যাসিডস তৈরি করে। এই পদার্থগুলি ডাইজেস্টিভ সিস্টেম থেকে এরপরে অ্যাবজর্ব হয়, রক্তে অ্যাবজর্ব হয়ে রক্তে মেশে, রক্ত সেটাকে পৌঁছে দেয় লিভারে। লিভার সেই প্রয়োজনীয় বস্তুগুলো অর্থাৎ গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিডস এবং ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এই জিনিসগুলো থেকে নানান মেটাবলিক পদ্ধতিতে, যেগুলোকে আমরা বলছি বায়ো এনার্জেটিক্স, সেই পদ্ধতির মাধ্যমে এই এটিপি প্রোডাকশন করে। এই এটিপি, এই যে তিনটে প্রধান পদ্ধতিতে আমাদের শরীরে বা পেশিকোষে তৈরি হয় বা লিভারে তৈরি হয়, সেগুলো হলো অ্যারোবিক প্রসেস, অ্যানারোবিক প্রসেস এবং ফসফাজেন সিস্টেম বা এটিপিপিসি সিস্টেম। এই তিনটে মূল পদ্ধতিতে আমাদের পেশিকোষে স্পোর্টস পারফরমেন্স করার সময় এনার্জি প্রডিউস হয়। এই তিনটে প্রসেস কি কি আমি আর একবার বলি, শোনো। অ্যারোবিক প্রসেস, অ্যানারোবিক প্রসেস এবং ফসফাজেন সিস্টেম বা এটিপিপিসি সিস্টেম। বাংলায় এটাকে বলে সবাত বিপাক প্রক্রিয়া। অ্যানারোবিক প্রসেসকে বাংলায় বলে অবাত বিপাক প্রক্রিয়া বা অবাত পদ্ধতি। এবং ফসফাজেন সিস্টেম বা এটিপিপিসি সিস্টেম, এটা সরাসরি বাংলা কোনো নাম নেই, ওটা বাংলাতেই লিখবে ফসফাজেন সিস্টেম বলে বা এটিপিপিসি সিস্টেম। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যেসব খেলাধুলোগুলো করি, সেই খেলাধুলোতে বা পারফরমেন্সের সময় এই তিনটে পদ্ধতির কোনো না কোনো একটা থেকে শক্তি বা এটিপি উৎপন্ন হয়। এখন প্রশ্ন হচ্ছে কোন ধরনের স্পোর্টস পারফরমেন্সের জন্য কোন পদ্ধতিটা এটিপি বেশি উৎপন্ন করতে ব্যবহৃত হয়। দেখো, অ্যারোবিক প্রসেস যেটা বলছি, সবাত পদ্ধতি, সেটা কিন্তু যে সমস্ত ক্রীড়া লং টার্ম এবং সাবম্যাক্সিমাল ইন নেচার হয়, অর্থাৎ অনেকক্ষণ ধরে চলে, কিন্তু তার চাপ সেটা খুব একটা বেশি হয় না, সাবম্যাক্সিমাল লেভেল। তোমরা সাবম্যাক্সিমাল লেভেল কথাটার মানে হচ্ছে, মানে চাপটা যদি চাপটা ধরো 75%-এর নিচে হবে। অর্থাৎ আমরা কোনো এক্সারসাইজের লোড মেজারমেন্ট করি হার্টবিট দিয়ে, ম্যাক্সিমাম হার্ট রেট, এক্সারসাইজ হার্ট রেট দিয়ে। তো এক্ষেত্রে সেই এক্সারসাইজ হার্ট রেটটা কিন্তু 75%-এর বেশি হবে না। তো যাই হোক, তাহলে কম চাপযুক্ত দীর্ঘক্ষণ ধরে যেসব স্পোর্টস সংগঠিত হয়, ইভেন্ট, সেগুলোর জন্য প্রধান শক্তি সরবরাহ করে অ্যারোবিক প্রসেস। যে সমস্ত ক্রীড়াগুলো শর্ট টার্ম হাই ইন্টেন্সিটি প্রকৃতির হয়, যা তীব্র চাপযুক্ত অল্প সময়ের জন্য হয়, সেই ধরনের স্পোর্টস ইভেন্টগুলোর জন্য কিন্তু, মানে সেই ধরনের স্পোর্টস ইভেন্টগুলিতে এটিপির প্রোডাকশন হয় অবাত পদ্ধতিতে বা অ্যানারোবিক সিস্টেমের মাধ্যমে। আর কিছু কিছু ইভেন্টস আছে স্পোর্টসে, তোমরা একটু খেয়াল করলে জানতে পারবে। যেমন ধরো শর্টপাট করছো, ঠিক শটটা ছোঁড়ার মুহূর্তে, যেমন ধরো লং জাম্প করছো, দৌড়ে অ্যাপ্রোচ রান করলে, দৌড়ে এলে, এসে যখন টেক অফ নিলে, টেক অফ বোর্ড থেকে যখন টেক অফ নিলে, এই টেক অফ নেওয়ার মুহূর্তটা, এটা এই ধরনের, বা ডিসকাস থ্রো করছো, থ্রোয়িং করার মুহূর্তে, বা দাঁড়িয়ে একটা জাম্প করলে, স্ট্যান্ডিং ব্রড জাম্প যেটা বলি, এই অ্যাক্টিভিটিসগুলো কিন্তু ফ্র্যাকশন অফ সেকেন্ডে, মানে 1 সেকেন্ড বা তারও কম সময়ে আমাদের পারফর্ম করতে হয়। কিন্তু এটার জন্যে হিউজ পরিমাণ এটিপি দরকার হয়, শক্তির দরকার হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই ধরনের খুব অল্প সময়ে, ভেরি শর্ট টার্ম এক্সারসাইজ, কিন্তু হেভি পাওয়ারফুল এক্সারসাইজ পারফর্ম করার জন্য কিন্তু আমাদের আগের যে দুটো পদ্ধতি, অ্যারোবিক প্রসেস এবং অ্যানারোবিক প্রসেস,
এইগুলো খুব একটা হেল্পফুল হয় না। অর্থাৎ ভেরি শর্ট টার্ম এবং পাওয়ারফুল এক্সারসাইজ করার জন্যে এটিপি সরবরাহ প্রধানত আমাদের পেশিকোষে উৎপন্ন হয় ফসফাজেন সিস্টেমের মাধ্যমে, যেটাকে আমরা অন্যভাবে বলি এটিপি পিসি সিস্টেম। তাহলে মূল কথাটা দাঁড়াচ্ছে যে আমরা যে কোনো স্পোর্টস পারফরমেন্স করতে গেলে স্পোর্টসের ইভেন্ট অনুযায়ী, মানে স্পোর্টসের প্রকৃতি অনুযায়ী আমাদের শরীরের বায়ো এনার্জেটিক্সটা আলাদা আলাদা হয়, অর্থাৎ আলাদা আলাদা পদ্ধতি ইনভলভ হয় এবং তার মাধ্যমে শক্তি বা এটিপি উৎপন্ন হয়। আমরা একটু ডিটেলস এবার দেখে নিই এই তিনটে পদ্ধতির মাধ্যমে কিভাবে এটিপিটা উৎপন্ন হয়। তোমরা সবাই পড়েছো, ডেফিনেটলি পড়েছো, ফার্স্ট সেমিস্টারে বিপিএডে যারা পড়ছো ফার্স্ট সেমিস্টারে পড়েছো এক্সারসাইজ ফিজিওলজি, যেখানে অ্যানাটমি এবং ফিজিওলজি চ্যাপ্টারে সেখানে এনার্জি মেটাবলিজমের চ্যাপ্টার আছে, সেখানে অ্যারোবিক মেটাবলিজম তোমরা পড়েছো, যেখানে আমরা বলেছি যে কোষের মধ্যে যদি পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন উপস্থিত থাকে তাহলে কোষের মধ্যে গ্লুকোজ, সরল শর্করা গ্লুকোজ থেকে বিপাকীয় পদ্ধতিতে শক্তি উৎপন্ন হয়, এটাকে বলে অ্যারোবিক মেটাবলিজম। এখন এই এখনো গ্লুকোজ যেটা কোষের মধ্যে ভেঙে যায় 6 অণু অক্সিজেনের সঙ্গে সংযুক্ত হয়ে সেটা 6 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে এবং 6 অণু জল উৎপন্ন করে, এবং এর সঙ্গে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি প্রডিউস হয়। এখানে এনার্জি মানে আগেই বলেছি এটিপি প্রডিউস হয়। আমরা দেখব অ্যারোবিক মেটাবলিজমের যে ডায়াগ্রামটা যদি দেখো তাহলে দেখবে অ্যারোবিক মেটাবলিজমে বেসিক্যালি 3টে স্টেপ আছে, বড় মেজর স্টেপ আছে 3টে। প্রথম যে স্টেপটা সেটাকে বলে গ্লাইকোলাইসিস। তোমরা স্লাইডের ছবিতে দেখছো একদম প্রথম দিকে শুরুতে যে অংশটা গ্লাইকোলাইসিস বলছে, তারপরের যে পার্টটা সেটা হচ্ছে ক্রেবস সাইকেল, এবং একদম অন্তিম যে পার্টটা সেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ইটিএস। তো এই 3টে পদ্ধতির মাধ্যমে গ্লুকোজ ভেঙে গিয়ে এটিপি প্রোডাকশন হয়। এর মধ্যে গ্লাইকোলিসিস পার্টটা, অর্থাৎ প্রথম পার্টটা, যে পার্টে গ্লুকোজ ভেঙে গিয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করে, 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, এই যে পর্যায়টা, এই পর্যায়টা সংগঠিত হয় কোষের সাইটোপ্লাজমে। কিন্তু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হওয়ার পরে যদি কোষের মধ্যে পর্যাপ্ত অক্সিজেন উপস্থিত থাকে, এখানে দেখো অক্সিজেন অ্যাভেলেবেল আছে, তো অক্সিজেন উপস্থিত থাকলে পাইরুভিক অ্যাসিড থেকে তখন অ্যাসিটাইল কোএনজাইম এ তৈরি হয়। এই অ্যাসিটাইল কোএনজাইম এ এরপরে ক্রেবস সাইকেলে প্রবেশ করে, একটা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে এবং ক্রেবস সাইকেল শুরু হয়ে যায়। কিন্তু এই ক্রেবস সাইকেল শুরু হতে গেলে অক্সিজেনের উপস্থিতি বা অক্সিজেনের প্রেসেন্সের সম্বন্ধে কনফার্মেশন লাগে পেশিকোষে। আর অক্সিজেন যে কোষের মধ্যে বেশি পরিমাণে থাকবে বা অ্যাভেলেবেল হবে, এই কনফার্মেশন কখন আমরা দিতে পারি, কখন কোষ পায়, যদি কিনা আমরা যে স্পোর্টস অ্যাক্টিভিটিটা করছি সেটা চাপ কম হয়। অর্থাৎ স্বল্প চাপের কোনো একটা ব্যায়াম যখন করি অনেকক্ষণ ধরে, তখন কিন্তু আমরা হাঁপিয়ে যাই না। ফলে এই হাঁপিয়ে না যাওয়ার কারণ হচ্ছে আমরা পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন গ্রহণ করতে তখন সক্ষম হই। তার ফলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে এই ক্রেবস সাইকেল শুরু হয়। এরপরে ক্রেবস সাইকেল থেকে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, সেটাও মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয় এবং প্রচুর পরিমাণ এটিপি উৎপন্ন হয়, যে এটিপি গুলো মাসেল ব্যবহার করে ভেঙে ফেলে, ভেঙে এডিপি এবং পিআইএ ভেঙে ফেলে, ফলে প্রচুর শক্তি ওখান থেকে বেরিয়ে আসে। সেই শক্তিগুলোকে নিয়ে মাসেল কন্ট্রাকশন হয় এবং আমরা স্পোর্টস পারফরমেন্স বা স্পোর্টস স্কিলটা সম্পন্ন করি। এটা হলো অ্যারোবিক মেটাবলিজমের ডায়াগ্রাম, মানে এইভাবে এটা ঘটে। এখানে আর একটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করো যে গ্লাইকোলিসিস পদ্ধতিতে
কিন্তু আমরা 2 অণু এটিপি পাই। এর পরবর্তীকালে ক্রেবস সাইকেল এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে এই দুটো সিস্টেমের সম্মিলিত পর্যায়ের শেষে আমরা 36 অণু এটিপি পাই। অর্থাৎ অ্যারোবিক মেটাবলিজমের মাধ্যমে 1 অণু গ্লুকোজ থেকে আমরা মোট 38 অণু এটিপি পাই, মানে উৎপন্ন হয়। এইটা মাথায় রাখো। আমরা যখন বলছি অ্যারোবিক মেটাবলিজমে হিউজ পরিমাণ শক্তি উৎপন্ন হয়, আলটিমেটলি আমরা এটাই বলতে চাইছি যে অ্যারোবিক মেটাবলিজমে বা সবাত বিপাকীয় পদ্ধতিতে 1 অণু গ্লুকোজ থেকে মোট 38 অণু এটিপি পাওয়া যায়। এগুলো খুব একটা দরকার নেই। এরপরে অ্যানারোবিক মেটাবলিজম। তো অ্যানারোবিক মেটাবলিজম হচ্ছে আরেকটা পদ্ধতি যার মাধ্যমে পেশিকোষে এটিপি উৎপন্ন হয় এবং আমরা স্পোর্টস পারফরমেন্স গুলো করি। এখন প্রশ্ন হচ্ছে অ্যানারোবিক মেটাবলিজম তাহলে কাকে বলবো? অ্যানারোবিক মেটাবলিজম হচ্ছে যে যখন পেশিকোষের মধ্যে পর্যাপ্ত অক্সিজেন উপস্থিত থাকছে না বা থাকার সম্ভাবনা নেই, এই সময় যদি পেশিকোষে শক্তির দরকার হয়, অর্থাৎ আমরা এমন একটা স্পোর্টস অ্যাক্টিভিটি করছি যেটা চাপ অনেক বেশি, এই চাপ বেশি থাকার ফলে কোষের মধ্যে অক্সিজেন কিন্তু বেশি যেতে পারছে না, অর্থাৎ আমরা হাঁপিয়ে যাচ্ছি, পর্যাপ্ত অক্সিজেন নিতে পারছি না শ্বাস প্রশ্বাস ক্রিয়ার মাধ্যমে, ফলে কোষে অক্সিজেনের ঘাটতি হচ্ছে। কিন্তু কোষ তো কাজটা করছে, সেই ব্যায়ামটা করছে। ধরো 100 মিটার স্প্রিন্ট, 100 মিটার স্প্রিন্ট তো 10-12 সেকেন্ড বা 14 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবে। তখন কিন্তু আমাদের শরীরে প্রচুর অক্সিজেন ঘাটতি পড়ে, মানে পেশিকোষে, কিন্তু কাজটা তো থেমে থাকে না, কাজটা তো হয়ে যায়। এখন তাহলে অক্সিজেনের ঘাটতিও থাকে অথচ কাজটা হয়ে যায়, আর কাজটা হওয়ার জন্য তো এটিপি লাগবে, শক্তি লাগবে। তাহলে এই সময় এই শক্তিটা কিভাবে উৎপন্ন হয়? এই সময় যে পদ্ধতিতে সেই শক্তি পেশিকোষে উৎপন্ন হয় তাকেই বলে, সেই পদ্ধতিকে বলে অবাত বিপাকীয় পদ্ধতি বা অ্যানারোবিক মেটাবলিজম। এখন এই অ্যানারোবিক মেটাবলিজমে কি হয়, আমরা এই ছকটা যদি দেখি, একবার দেখে নাও। অ্যানারোবিক মেটাবলিজমেও কিন্তু গ্লুকোজ ব্যবহৃত হয় শক্তি উৎপাদনের জন্য। সো গ্লুকোজ প্রথম মানে পর্যায়ে ভেঙে যায় এবং 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করে। 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করে এবং এই পদ্ধতিটাকে বলে গ্লাইকোলাইসিস। এই পদ্ধতিটা কিন্তু অ্যারোবিক পদ্ধতির মতো একই, অর্থাৎ প্রথম পর্যায়টা অ্যারোবিক মেটাবলিজমেও যা অ্যানারোবিক মেটাবলিজমেও তাই ঘটে। কিন্তু যেহেতু কোষের মধ্যে পর্যাপ্ত অক্সিজেন থাকছে না, সেই হেতু এই পাইরুভিক অ্যাসিড কিন্তু এরপরে আর অ্যাসিটাইল কোএনজাইম এ তৈরি করে না এবং ক্রেবস সাইকেল শুরু হয় না। যেহেতু অক্সিজেন কম থাকে বা থাকে না কোষের মধ্যে, সেই জন্য পাইরুভিক অ্যাসিড থেকে সরাসরি ফার্মেন্টেশনের মাধ্যমে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। অর্থাৎ অবাত বিপাকের ফলে গ্লুকোজ থেকে আলটিমেটলি ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় এবং অল্প পরিমাণ শক্তি উৎপন্ন হয়। তোমরা যদি আগের স্লাইডে, 1 মিনিট দাঁড়াও, একটু আমি প্রিভিয়াস স্লাইডে যাই। হ্যাঁ, এই স্লাইডে দেখো, একদম নিচে আমরা কেমিক্যাল ইকুয়েশনটা লিখেছি অ্যানারোবিক মেটাবলিজমের ক্ষেত্রে, যেখানে আমরা বলছি যে 1 অণু গ্লুকোজ ভেঙে গিয়ে অবাত বিপাকের ফলে 2 অণু অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল তৈরি হয় এবং 2 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এবং তার সঙ্গে এনার্জি তৈরি হয়। কতটা এনার্জি তৈরি হয় এইটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা এই স্লাইডটাতে একটু আলোচনা করব। দেখো চট করে, এখানে আমরা বলছি যে অ্যারোবিক ভার্সেস অ্যানারোবিক মেটাবলিজম, আমরা একটা তুলনা করছি। তো অক্সিজেন রিকোয়ারমেন্টের দিক থেকে অ্যারোবিক পদ্ধতিতে অক্সিজেন দরকার হয়, ইয়েস। অ্যানারোবিক সিস্টেমে অক্সিজেনের দরকার হয় না। কোথায় হয় লোকেশন? অ্যারোবিক পদ্ধতিতে সাইটোপ্লাজমেও হয়, মাইটোকন্ড্রিয়াও হয়। সাইটোপ্লাজমে
গ্লাইকোলিসিস পদ্ধতি হয়, মাইটোকন্ড্রিয়ার মধ্যে ক্রেবস সাইকেল এবং ইটিএস সিস্টেম হয়। কিন্তু অ্যানারোবিক পদ্ধতি পুরোটাই হয় সাইটোপ্লাজমে, মাইটোকন্ড্রিয়ায় কিন্তু হয় না। এটিপি কতটা উৎপন্ন হয়? অ্যারোবিক পদ্ধতিতে দেখো এখনো গ্লুকোজ থেকে 38 অণু এটিপি উৎপন্ন হতে পারে। অ্যানারোবিক পদ্ধতিতে কিন্তু এখনো গ্লুকোজ থেকে মাত্র 2 অণু এটিপি উৎপন্ন হয়। অর্থাৎ অ্যানারোবিক পদ্ধতিতে যদি শক্তি সরবরাহ হয় কোনো স্পোর্টস ইভেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু অনেক অল্প পরিমাণ শক্তি আমরা পেশিকোষ পেতে পারে আর কি। তো ফাইনাল প্রোডাক্ট, অ্যারোবিক সিস্টেমে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার, অ্যানারোবিক সিস্টেমে প্রধানত ল্যাকটিক অ্যাসিড। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া অ্যানারোবিকেও আছে, এই অ্যারোবিকেও আছে, অ্যানারোবিকেও আছে, কিন্তু ক্রেবস সাইকেল এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অ্যারোবিক প্রক্রিয়ার সঙ্গে থাকে, কিন্তু অ্যানারোবিক প্রক্রিয়ায় থাকে না। ফার্মেন্টেশনের কথা যদি বলো তাহলে অ্যারোবিক সিস্টেমে ফার্মেন্টেশন হয় না, অর্থাৎ অ্যালকোহল উৎপন্ন হয় না, অ্যানারোবিক পদ্ধতিতে অ্যালকোহল উৎপন্ন হয়। এরপরে 3 নম্বর যে বায়ো এনার্জেটিক্স বা শক্তি উৎপাদন পদ্ধতি, সেটা হলো ফসফাজেন সিস্টেম বা এটিপি পিসি সিস্টেম। এই এটিপি পিসি সিস্টেম আমি আগেই বলেছি যে খুব ইমিডিয়েট এনার্জি যদি দরকার হয় কোনো কাজ করতে গেলে, যেমন স্ট্যান্ডিং ব্রড জাম্প, হঠাৎ করে লাফ দিয়েছো, প্রচুর শক্তি দরকার হয়, কিন্তু এই 1 সেকেন্ডের মধ্যে এত পরিমাণ শক্তি কিন্তু অ্যারোবিক সিস্টেম বা অ্যানারোবিক সিস্টেম কোনোটার মাধ্যমেই কিন্তু উৎপন্ন হয় না, হতে পারে না, কারণ ওই দুটো সিস্টেমেই কিছুটা সময় লাগে এটিপি তৈরি হতে। কিন্তু এত কম সময়ে তাহলে এটিপি কোথা থেকে মাসেল পায় কাজটা করতে গেলে? তখন এটিপি পিসি সিস্টেম বা ফসফাজেন সিস্টেম এই পদ্ধতি প্রয়োগ হয় এবং এর মাধ্যমেই পেশিকোষ এটিপি, প্রয়োজনীয় এটিপি সংগ্রহ করে বা উৎপাদিত করে। এর জন্য কি ব্যবহার হয়? কোষের মধ্যে ক্রিয়েটিনিন ফসফেট বলে একটি কেমিক্যাল সঞ্চয় করা থাকে, কোষের ভেতরে পেশিকোষের মধ্যে সঞ্চয় করা থাকে। এই ক্রিয়েটিনিন ফসফেটটা কি হয়, প্রথমে ভেঙে যায়। দেখো এটিপি পিসি সিস্টেমের এই ছকটার দিকে একটু তাকাও তোমরা, এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারবো কিভাবে এটিপি পিসি সিস্টেমের মাধ্যমে ইমিডিয়েটলি আমরা এনার্জি পেতে পারি। দেখো প্রথমে কোষের মধ্যে ফসফোক্রিয়েটিনিন থাকে, এটা সঞ্চয় থাকে। এই ফসফোক্রিয়েটিনিন কাইনেজ উৎসেচকের প্রভাবে খুব দ্রুত ভেঙে যায়, ভেঙে গিয়ে ক্রিয়েটিনিন একটা পার্ট আর ফসফেট, অজৈব ফসফেট পিআই আরেকটা পার্টে পরিণত হয়। এবং তোমরা জানো যখনই কোনো বস্তু থেকে ফসফেট বন্ডকে বা ফসফেট অণুকে বিচ্ছিন্ন করা হয়, তোমরা অ্যাডিনোসিন ট্রাইফসফেটেও আমরা এটা দেখেছি। অ্যাডিনোসিন ট্রাইফসফেটে 3টে ফসফেট বন্ড থাকে, তার প্রান্তীয় ফসফেট বন্ডটাকে যখনই ভেঙে দেওয়া হয়, অজৈব ফসফেট বের করে নেওয়া হয় বা কেমিক্যাল রিয়াকশনে যখন বেরিয়ে যায়, প্রচুর শক্তি মানে রিলিজ হয়। এই ফসফোক্রিয়েটিনিনের মধ্যেও ফসফরাস বা ফসফেট বন্ডটাকে, ফসফেট মূলকটাকে যখন ভেঙে দেওয়া হয়, তখন এই ফসফোক্রিয়েটিনিন থেকে প্রচুর এনার্জি রিলিজ হয়। এই এনার্জিটা কিন্তু ব্যবহার হয় কোষের মধ্যে আবার এডিপি সঙ্গে পিআই যোগ হওয়ার ক্ষেত্রে। অর্থাৎ কোষের মধ্যে এডিপি তো সঞ্চিত থাকে এবং ফসফোক্রিয়েটিনিন ভেঙে পিআই উৎপন্ন হয়, এর ফলে এবং এনার্জি রিলিজ হয়। এর পরের ধাপে এডিপির সঙ্গে এই পিআই যুক্ত হয় এবং যার জন্য এই এনার্জি যেটা ফ্রি হয়েছে সেটাকে ব্যবহার করে এবং আলটিমেটলি উৎপন্ন করে এটিপি। তোমরা আগেই জেনেছো এটিপি সাইকেলে আমরা আগেই জেনেছি যে অ্যাডিনোসিন ডাইফসফেটের সঙ্গে আরেকটা ফসফেট অণু যখন যুক্ত হয়, পরমাণু যখন যুক্ত হয়, তখন অ্যাডিনোসিন ট্রাইফসফেট হয়। আবার এই এটিপি ব্যবহার হয় মাসেলের মাধ্যমে, মাসেল কাজ করে, যেটা আমরা ওই যে বললাম স্ট্যান্ডিং বড জাম্প হোক বা পাটিং দ্য শট হোক, ডিসকাস থ্রো হোক, জ্যাভলিন থ্রো হোক, খুব অল্প সময়ে যে স্পোর্টস পারফরমেন্স, সেটার জন্য তখন এই পদ্ধতিতে এটিপি উৎপন্ন হয়। এই এটিপি ব্যবহার করে কোষ কিন্তু ওই কাজটা সম্পন্ন করে। এখন এইবারে এই 3টে এনার্জি সিস্টেমের কিছু জিনিস কিন্তু
একটু পয়েন্টস জেনে নাও, বুঝে নাও, মানে মনে রাখো। দেখো, এটিপি-পিসি সিস্টেম ইজ ইউজ ফর আপ টু 10 সেকেন্ডস, মানে যে সমস্ত অ্যাক্টিভিটি অত্যন্ত তাড়াতাড়ি 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ডের মধ্যে, 10 সেকেন্ডের অনেক কম সময়ে হবে, সেই সমস্ত অ্যাক্টিভিটির জন্য এটিপি-পিসি সিস্টেম মূল এটিপি সরবরাহ করবে, মূল শক্তি সরবরাহ করবে। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এখানে নিচে দেখো, দিস ইজ দ্য প্রাইমারি সিস্টেম বিহাইন্ড ভেরি শর্ট পাওয়ারফুল মুভমেন্টস লাইক পাওয়ার লিফটিং, ওয়েট লিফটিং, পাটিং এ শট, 100 মিটার স্প্রিন্ট। 100 মিটার স্প্রিন্টের প্রথম দিকে যেখানে অ্যাক্সিলারেশন ফেজ, ব্লক থেকে বেরোনো, টেকিং অফ ফেজ মানে জাম্পিং ইভেন্টে টেক অফ নেওয়ার যে মুহূর্তগুলো, সেই সময়ে কিন্তু প্রধান এটিপি সরবরাহ হয় যে বায়ো এনার্জেটিক্স দিয়ে বা যে এনার্জি সিস্টেম দিয়ে, সেটা হলো এটিপি-পিসি সিস্টেম। এইবার আমরা এই তিনটে সিস্টেমের একটু তুলনা করে নেব। একটু চোখ রাখো স্লাইডের মধ্যে, তাহলে দেখতে পাবে যে সোর্স অফ নিউট্রিয়েন্টস হিসাবে কি ব্যবহার হয়। এটিপি-পিসি সিস্টেমে ব্যবহার হয় ক্রিয়েটিনিন ফসফেট, আমি আগেই বললাম আমরা। অ্যানারোবিক পদ্ধতিতে ব্যবহার হয় কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট মানে গ্লুকোজ অর গ্লাইকোজেন, এই দুটো। অ্যারোবিক পদ্ধতিতে, সবাত বিপাক পদ্ধতিতে কিন্তু সমস্ত ম্যাক্রোনিউট্রিয়েন্টস ব্যবহার হতে পারে, এইটা ভালো করে মাথায় রাখো। সেখানে কার্বোহাইড্রেট যেমন ব্যবহার হতে পারে অর্থাৎ গ্লুকোজ এবং গ্লাইকোজেন, সেরকম ফ্যাটও ব্যবহার হতে পারে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল হিসাবে, প্রোটিনও ব্যবহার হতে পারে অ্যামাইনো অ্যাসিডস হিসাবে। অর্থাৎ অ্যারোবিক পদ্ধতি বা সবাত পদ্ধতিতে শক্তি উৎপাদনের জন্য কার্বোহাইড্রেটও ব্যবহৃত হয়, ফ্যাটও ব্যবহৃত হয়, প্রোটিনও ব্যবহৃত হয়। কিন্তু অ্যানারোবিক পদ্ধতিতে, অবাত বিপাক পদ্ধতিতে শুধুমাত্র কার্বোহাইড্রেট ব্যবহৃত হয় শক্তির এটিপির উৎস হিসাবে, আর এটিপি-পিসি সিস্টেমে ক্রিয়েটিনিন ফসফেট ব্যবহৃত হয়। এটা হচ্ছে খুব বড় একটা ডিফারেন্স। আচ্ছা, এবার রেট অফ এটিপি প্রোডাকশন, কোন পদ্ধতিতে কত দ্রুত এটিপি প্রোডাকশন হয়। দেখো, এটিপি-পিসি সিস্টেমে ভেরি ফাস্ট এটিপি প্রোডাকশন হয়, অ্যানারোবিক সিস্টেমে দ্রুত তৈরি হয়, ফাস্ট এটিপি তৈরি হয়, কিন্তু ভেরি ফাস্ট নয়, ফাস্ট। কিন্তু অ্যারোবিক পদ্ধতিতে ধীর গতিতে এটিপি তৈরি হয়। টোটাল নাম্বার অফ এটিপির হিসাবে আবার ঠিক উল্টোটা। এটিপি-পিটি সিস্টেমের মাধ্যমে আমরা খুব অল্প পরিমাণ এটিপি পাই, অ্যানারোবিক সিস্টেমেও অল্প পরিমাণই পাই, খুব বেশি নয়। কিন্তু অ্যারোবিক পদ্ধতিতে প্রচুর পরিমাণ এটিপি আমরা পেতে পারি। টাইম ফর এটিপি রিসিনথেসিস, মানে একটা এটিপি তৈরি হয়েছে, আবার পরের এটিপি তৈরি হতে কতটা সময়ের ব্যবধান লাগে। এটিপি-পিসি সিস্টেমে অত্যন্ত দ্রুত, ইমিডিয়েটলি তৈরি হয় পরের এটিপিটা। অ্যানারোবিক সিস্টেমে ফিউ সেকেন্ডস লাগে, কয়েক সেকেন্ডের মধ্যে তৈরি হয়, 2-3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড। সেই জন্য অ্যানারোবিক পদ্ধতিতে যে এক্সারসাইজ, সেগুলো কিন্তু ধরো 10 সেকেন্ড থেকে 1 মিনিট বা এই রকম রেঞ্জের হয়। কিন্তু অ্যারোবিক পদ্ধতিতে একটা এটিপি থেকে আরেকটা এটিপি সংশ্লেষণের জন্য বেশ কয়েক মিনিট সময় লাগতে পারে। অক্সিজেন রিকোয়ারমেন্টের হিসাবে এটিপি-পিসি সিস্টেমে কোনো অক্সিজেনের দরকার নেই, অ্যানারোবিক সিস্টেমেও কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না, অ্যারোবিক সিস্টেমে প্রচুর পরিমাণ অক্সিজেন দরকার হয়। আর কমপ্লেক্সিটি অফ দ্য প্রসেস, কোন পদ্ধতি কতটা জটিল, এইটা যদি ভাবো, তাহলে এটিপি-পিসি সিস্টেম হচ্ছে সব থেকে সিম্পল প্রসেস, একটা মাত্র স্টেপেই এটিপি উৎপন্ন হয়। অ্যানারোবিক পদ্ধতি তার থেকে একটু জটিল, 12টা স্টেপের মাধ্যমে এটিপি উৎপন্ন হয়। অ্যারোবিক প্রসেস কিন্তু অত্যন্ত জটিল পদ্ধতি, এবং সেখানে এটিপি তৈরি হতে সেভারেল স্টেপস অ্যান্ড ফেজেস আছে, অনেকগুলো পর্যায়ে, অনেকগুলো ধাপের মাধ্যমে তবে এটিপি পাওয়া যায়। নাও বায়ো এনার্জেটিক্স নিয়ে এবার আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। দেখলাম কি স্পোর্টস পারফরমেন্সের জন্য আমাদের পেশিকোষে 3টে পদ্ধতিতে শক্তি সরবরাহ হয়, শক্তি উৎপাদন হয়। সেটা হলো সবাত পদ্ধতি, অবাত পদ্ধতি এবং
এটিপিপিসি সিস্টেম বা ফসফাজেন পদ্ধতি। আর তিনটে পদ্ধতির ক্ষেত্রেই কিন্তু সোর্স অফ এনার্জি মানে এটিপি যেখান থেকে উৎপন্ন হয় সেটা হচ্ছে খাদ্য পরিপাকের ফলে যে বস্তু উৎপন্ন হয় সারবস্তু সেখান থেকে। ওকে, সেখানে আমরা কি বলেছি, ম্যাক্রোনিউট্রিয়েন্টস যেমন ফ্যাট, কার্বোহাইড্রেট এবং প্রোটিন থাকে, আর মাইক্রোনিউট্রিয়েন্টস সেখানে কিন্তু কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস অর্থাৎ ভিটামিন, মিনারেলস এবং ওয়াটার যদি বলো, এদের কিন্তু সরাসরি শক্তি উৎপাদনে কোনো ভূমিকা নেই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরা পরোক্ষভাবে এই যে মেটাবলিক প্রসেস সেখানে উৎসেচকের ক্রিয়াকে প্রভাবিত করে, এইটা মাথায় রাখবে। একেবারে ভূমিকা নেই এটা যেমন বলবো না, কিন্তু বৃহত্তর ভূমিকা নেই, সরাসরি যে ভূমিকা নেই সেটা আমরা বলবো ম্যাক্রোনিউট্রিয়েন্টসের ক্ষেত্রে, কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টসের ক্ষেত্রে। কিন্তু ম্যাক্রোনিউট্রিয়েন্টস যেগুলো অর্থাৎ কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, সেগুলোর থেকে কিন্তু এই এটিপি তৈরি হয়। আমরা এটা আগেই বলেছি, দেখো তবু আরেকবার আমি সংক্ষিপ্তভাবে বলে দিই যে অ্যারোবিক মেটাবলিজমে ব্যবহৃত হয় এটিপি প্রোডাকশনের জন্য কার্বোহাইড্রেট গ্লুকোজ ফরম্যাটে বা গ্লাইকোজেন ফরম্যাটে, ফ্যাট ব্যবহার হতে পারে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল হিসাবে, প্রোটিন ব্যবহার হতে পারে অ্যামাইনো অ্যাসিডস হিসাবে। অ্যানারোবিক মেটাবলিজমে কিন্তু অনলি কার্বোহাইড্রেটস ব্যবহৃত হয়, মানে গ্লুকোজ বা গ্লাইকোজেন, অন্য কোনো মানে ফ্যাট, প্রোটিন কিন্তু ব্যবহার হয় না অ্যানারোবিক মেটাবলিজমের জন্য, এইটা ভালো করে মনে রাখবে। এবং লাস্ট ফসফাজেন সিস্টেম, সেখানে ব্যবহৃত হয় ক্রিয়েটিনিন ফসফেট বা ফসফোক্রিয়েটিনিন, আগেই আমি বলেছি। এইবার এইটা একটু জটিল মনে হতে পারে তোমাদের, কিন্তু এটাকে যদি একটা স্লাইডের মধ্যে আমি রেখেছি, একটু যদি মন দিয়ে একবার বুঝে নিতে পারো তাহলে কিন্তু বায়ো এনার্জেটিক্স ব্যাপারে আর তোমার কোনোদিন কোনো রকম কনফিউশন থাকবে না। আমি অ্যাজ এ হোল বলছি, দেখো যে ফ্যাট, কার্বোহাইড্রেট এবং প্রোটিন এই তিনটে থেকেই এটিপি প্রোডাকশন হতে পারে। এখন প্রশ্ন এটা যে এই রাস্তাগুলো কি এক? ডেফিনেটলি আমরা বলেছি প্রধানত তিনটে রাস্তার কথা, এক হলো অ্যারোবিক মেটাবলিজম, আর একটা হলো অ্যানারোবিক মেটাবলিজম, আর একটা হলো ফসফাজেন সিস্টেম। কিন্তু এর মধ্যে অ্যারোবিক মেটাবলিজম যেটা, সেটা হচ্ছে হাইওয়ে, আমাদের শরীরে এটিপি তৈরি হওয়ার রাজপথ হচ্ছে অ্যারোবিক প্রসেস। আর এই অ্যারোবিক প্রসেসে এটিপি উৎপন্ন হওয়ার জন্য ফ্যাটও কাজে লাগতে পারে, কার্বোহাইড্রেটও কাজে লাগতে পারে, প্রোটিনও কাজে লাগতে পারে। এবং কার্বোহাইড্রেট থেকে যে রাস্তায় এটিপি তৈরি হয় সেটা হচ্ছে এই স্ট্রেট রাস্তাটা। দেখো কার্বোহাইড্রেট থেকে গ্লাইকোলাইসিস পদ্ধতিতে প্রথমে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, পাইরুভিক অ্যাসিড থেকে পর্যাপ্ত অক্সিজেন থাকলে অ্যাসিটাইল কোএনজাইমে, তারপরে সেটা ক্রেবস সাইকেলে প্রবেশ করে, ক্রেবস সাইকেল থেকে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম মানে পরবর্তী ক্ষেত্রে সংগঠিত হয় এবং কার্বন ডাইঅক্সাইড, জল এবং হিউজ এটিপি তৈরি হয়। এইবার যদি সবাদ বিপাকে অ্যারোবিক সিস্টেমে কার্বোহাইড্রেটের পরিবর্তে ফ্যাট ব্যবহার হয়, তাহলে সেক্ষেত্রে এটিপি কিভাবে প্রডিউস হয়, সেই রাস্তাটা কি, এদিকে তাকাও। দেখো ফ্যাট থেকে ডাইজেশনের পরে ফ্যাট কি হয়, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। যদি গ্লিসারল শক্তি উৎপাদনের জন্য ব্যবহার হয়, তাহলে গ্লিসারল প্রথম পর্যায়ে ভেঙে যায় 3-ফসফোগ্লিসারালডিহাইড, সেখান থেকে গ্লাইকোলিসিসের একটা পর্যায়ে গিয়ে এটা যুক্ত হয় এবং পাইরুভিক অ্যাসিড তৈরি করে, তারপরে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোএনজাইম এ, ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এবং এটিপি, তাহলে এই রাস্তাটা দিয়ে সেটা সংগঠিত হয়। যদি ফ্যাটি অ্যাসিড ব্যবহার হয় শক্তি উৎপাদনের জন্য, তাহলে ফ্যাটি অ্যাসিড থেকে প্রথমে বিটা অক্সিডেশন, বাংলায় আমরা এটাকে বলি বিটা জারণ প্রক্রিয়া, এই বিটা জারণ প্রক্রিয়ায় ফ্যাটি অ্যাসিড ভেঙে যায়, ভেঙে গিয়ে অ্যাসিটাইল কোএনজাইম এ গঠন করে, এরপরে অ্যাসিটাইল কোএনজাইম এ থেকে ক্রেবস সাইকেল, তারপরে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, একই রকম ভাবে হিউজ পরিমাণ এটিপি পাওয়া যায়। তাহলে এই যে দুটো রাস্তা, এই দুটো রাস্তা এসে এই রাজপথে যে মিশেছে, হাইওয়েতে মিশেছে অ্যারোবিক সিস্টেমের, সেই হচ্ছে ফ্যাট থেকে শক্তি উৎপাদনের রাস্তা। এরপরে যদি
উৎস হিসাবে, এটিপির উৎস হিসাবে প্রোটিন ব্যবহার হয়। এখানে আমি তোমাদের একটা কথা বলে দিতে চাই যে দেখো, স্পোর্টস অ্যাক্টিভিটিতে, স্পোর্টস পারফরমেন্সের ক্ষেত্রে কিন্তু প্রোটিন খুব একটা ব্যবহার হয় না শক্তি এটিপি উৎপাদনের জন্য। আমাদের শরীরে প্রোটিনের প্রয়োজন হয় দেহ প্রোটিন গঠনের জন্য, নানান রকম দেহ প্রোটিন গঠনের জন্য। তোমরা জানো যে আমাদের শরীরের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি, নানান রকম প্রোটিন। মাথার চুল একরকম প্রোটিন দিয়ে তৈরি, নখ একরকম প্রোটিন দিয়ে তৈরি, মাসেল আর একরকম প্রোটিন দিয়ে তৈরি, সমস্ত কিছু কিন্তু একটা প্রোটিন দিয়ে তৈরি, বিশেষ ধরনের প্রোটিন দিয়ে তৈরি। তাহলে এই যে আমাদের পুরো চেহারাটা যদি প্রোটিন দিয়ে তৈরি হয়, এত রকম প্রোটিন তৈরি হলে তবে আমাদের দেহ গঠন হয়। সুতরাং খাবারের মাধ্যমে আমরা যে প্রোটিনটা গ্রহণ করি সেটা কিন্তু বেশিরভাগ দেহ প্রোটিন তৈরি করতে ব্যবহার হয়, মাসেল তৈরি হয়, এবং এছাড়া যেমন উৎসেচক তৈরি হয়, অ্যান্টিবডি তৈরি হয়, হিমোগ্লোবিন তৈরি হয়, এভরিথিং, এভরি aspects of our human body is made by the protein, এটা মাথায় রাখবে। সুতরাং প্রোটিন খাবারের সঙ্গে যে প্রোটিন আমরা খাই সেটা কিন্তু খুব একটা বেশি এটিপি তৈরির জন্য ব্যবহৃত হয় না, কারণ প্রোটিনকে দেহ প্রোটিন শরীর গঠনের জন্য ব্যবহার করতে হয়। কিন্তু তার মানে কি প্রোটিন থেকে একেবারে কিছুই শক্তি উৎপাদন হয় না? না, সেটাও ঠিক নয়। প্রোটিন থেকে অল্প পরিমাণ শক্তি উৎপাদিত হয়, এটিপি তৈরি হয়, যেটা ক্রীড়াক্ষেত্রে ব্যবহার হয়, এবং সেটার পরিমাণ আমি তোমাদের বলে দিই 10 থেকে 15%। 100%-এর মধ্যে 10 থেকে 15%, 10 থেকে 15% শক্তি প্রোটিন থেকে উৎপাদিত হতে পারে। এখন যদি প্রোটিন থেকে শক্তি উৎপাদিত হয় তাহলে কি পদ্ধতি সেখানে ব্যবহার হয়? সেখানে প্রোটিন মানে আফটার ডাইজেশন প্রোটিন অ্যামাইনো অ্যাসিডসে পরিণত হবে, এরপরে এই অ্যামাইনো অ্যাসিড ব্যবহার হবে শক্তি উৎপাদনের জন্য। এই অ্যামাইনো অ্যাসিডের প্রথমে ডিঅ্যামিনেশন হয়, একে বলে ডিঅ্যামাইনেশন বিক্রিয়া। এই ডিঅ্যামাইনেশনের ফলে অ্যামাইনো অ্যাসিড থেকে নাইট্রোজেন অংশটা আলাদা হয়ে যায়। এই নাইট্রোজেন অংশটা আলাদা হয়ে কার্বন অংশটা পড়ে থাকে। এই কার্বন অংশটা পরে নানান রকম বিক্রিয়ার মাধ্যমে এই শক্তি উৎপাদনে অংশগ্রহণ করতে পারে। যেমন একটা ডিঅ্যামাইনেশন বিক্রিয়ায় অ্যালানিন তৈরি হয়, অ্যালানিন থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, এবং সেটা থেকে অ্যাসিটাইল কোএনজাইমে ক্রেবস সাইকেল, ইটিএস সিস্টেম, এটিপি তৈরি। যদি ডিঅ্যামিনেশনের ফলে গ্লাইসিন উৎপন্ন হয়, গ্লাইসিন পরবর্তীকালে মানে কনভার্টেড হয়ে অ্যাসিটাইল কোএনজাইমে গঠন করে, তারপরে ক্রেবস সাইকেল, ইটিএস সিস্টেম, এটিপি তৈরি হতে পারে। আরেকটা রাস্তা হচ্ছে ডিঅ্যামাইনেশনের ফলে গ্লুটামেট তৈরি হয়, মানে গ্লুটামিক অ্যাসিড, নিওগ্লুকো অ্যাসিড, গ্লুকোজেনিক অ্যাসিড। এই গ্লুটামেট বা নিওগ্লুকোজেনিক অ্যাসিড তৈরি হলে সেটা থেকে সরাসরি সাইট্রিক অ্যাসিড তৈরি হয়। এই সাইট্রিক অ্যাসিড ক্রেবস সাইকেলের একটা পার্ট। সুতরাং ক্রেবস সাইকেল শুরু হয়, ক্রেবস সাইকেল থেকে ইটিএস সিস্টেম এবং এটিপি। সুতরাং প্রোটিন থেকে নানান পদ্ধতিতে এটিপি তৈরি হতে পারে। তাহলে অ্যারোবিক সিস্টেমে কার্বোহাইড্রেট থেকেও প্রোটিন তৈরি হতে পারে, সেটা মূল রাস্তা। ফ্যাট থেকেও প্রোটিন হতে পারে, সেটাও একটা খুব বড়সড় রাস্তা। এবং প্রোটিন থেকেও কখনো কখনো দরকার মতো শক্তি উৎপাদন হতে পারে নানান রকম ভাবে, ঠিক আছে। আর যদি অক্সিজেন পর্যাপ্ত না থাকে তাহলে যাই হোক না কেন, গ্লুকোজ একটাই রাস্তা অ্যানারোবিক প্রসেসে, কার্বোহাইড্রেটের গ্লুকোজ বা গ্লাইকোজেন ভেঙে গ্লাইকোলিসিস থেকে পাইরুভিক অ্যাসিড, আর পাইরুভিক অ্যাসিড পর্যাপ্ত অক্সিজেন না থাকলে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করবে। এটা একটাই রাস্তা, এই রাস্তা দিয়েই হাঁটতে হয়। সুতরাং অ্যানারোবিক পদ্ধতিতে শুধুমাত্র কার্বোহাইড্রেটই শক্তি উৎপাদনের জন্য ব্যবহৃত হতে পারে, আর অন্য কোনো ম্যাক্রোনিউট্রিয়েন্টস নয়। এটার দরকার নেই। এইবার স্পোর্টস পারফরমেন্সের সঙ্গে আমরা রিলেট করে দিই ব্যাপারটাকে, একটু দেখে নাও। মোটামুটি আমরা শেষ করে এনেছি। সেটা হচ্ছে যে দেখো, যেসব স্পোর্টস পারফরমেন্স 0 থেকে 15 সেকেন্ড, মানে 0-র একটু বেশি, 1 সেকেন্ড থেকে
15 সেকেন্ডের মধ্যেই হয়ে যায়, সেক্ষেত্রে প্রধান শক্তি সরবরাহ হয় বায়োএনার্জেটিক্স যেটা, সেটা হচ্ছে এটিপি সিপি সিস্টেম, ইমিডিয়েট সোর্স অফ এনার্জি, 10 সেকেন্ডের মধ্যে যেগুলো হয়ে যাচ্ছে। যে সমস্ত ব্যায়াম 15 সেকেন্ড 10-15 সেকেন্ডের থেকে বেশি 2 মিনিটের মধ্যে সম্পন্ন হয়, সেগুলো থেকে প্রধানত এটিপি সরবরাহ হয় কোন সিস্টেমের মাধ্যমে? অ্যানারোবিক গ্লাইকোলাইসিস বা অ্যানারোবিক পদ্ধতির মাধ্যমে। এগুলোকে আমরা বলছি শর্ট টার্ম এক্সারসাইজ। আর যে এক্সারসাইজগুলো 3 মিনিটেরও বেশি, 2 ঘন্টা 4 ঘন্টা, ম্যারাথন দৌড়, 10,000 মিটার দৌড় এরকম ঘটে, সেই সমস্ত স্পোর্টস ইভেন্টের জন্য প্রধান বায়োএনার্জেটিক বা শক্তি সরবরাহ যে পদ্ধতি, সেটা হচ্ছে সবাত পদ্ধতি বা অ্যারোবিক সিস্টেম, অক্সিডেটিভ সিস্টেম, লং টার্ম এক্সারসাইজের জন্য। যদি অ্যাথলেটিক্স ইভেন্টের কথা ভাবো, তাহলে দেখে নাও কিরকম ভাবে এই 3টে সিস্টেম থেকে শক্তি সরবরাহের ভূমিকা পালন করে। যদি তুমি 100 মিটার দৌড়াও, তাহলে মোটামুটি 10 সেকেন্ডের মধ্যে যদি দৌড় শেষ হয়, এখন ওয়ার্ল্ড রেকর্ড 5.58 বা 5.4 এরকম একটা, তো যাই হোক 10 সেকেন্ড সেটা সময় লাগে। সেখানে অ্যানারোবিক পদ্ধতিতে দেখো 100% এটিপি তৈরি হয়, অ্যারোবিক প্রসেস অনলি 0%। 200 মিটার স্প্রিন্ট যদি হয় 20 সেকেন্ড সময়, সেক্ষেত্রে 90% এটিপি তৈরি হয় অ্যানারোবিক সিস্টেমে, অনলি 10% তৈরি হয় অ্যারোবিক সিস্টেমের মাধ্যমে। 400 মিটার রান হলে 80% এটিপি তৈরি হয় অ্যানারোবিক সিস্টেমে, 20% এটিপি তৈরি হয় অ্যারোবিক সিস্টেমের মাধ্যমে। দেখো সময় যত বাড়ছে অ্যানারোবিক প্রসেসের কমছে, অ্যারোবিক প্রসেসের মান বাড়ছে। যদি তুমি 1500 মিটার দৌড়াও, তাহলে 50% শক্তি বা এটিপি তৈরি হবে অ্যানারোবিক পদ্ধতিতে, 50% শক্তি পাবে অ্যারোবিক পদ্ধতিতে। এই 800 মিটার রান পর্যন্ত এই সমস্ত এক্সারসাইজগুলোকে আমরা হাই ইন্টেন্সিটি শর্ট টার্ম এক্সারসাইজ বলি, এবং এই সমস্ত ইভেন্টে পারফর্ম করার জন্য এটিপি পিসি সিস্টেম এবং অ্যানারোবিক সিস্টেম হচ্ছে প্রধান শক্তি সরবরাহকারী সংস্থা। 1500 মিটার এবং 3000 মিটার রানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 3টে পদ্ধতিতেই শক্তি সরবরাহ হয়। সেখানে যেমন অ্যানারোবিক সিস্টেম থাকে, অ্যারোবিক সিস্টেমও থাকে, কারণ 3000 মিটার দেখো অনেকটা সময় 9 মিনিট হয়ে গেছে, অ্যারোবিক প্রসেসের মাধ্যমে 65% শক্তি এটিপি উৎপন্ন হচ্ছে, হোয়ারাস অ্যানারোবিক পদ্ধতিতে 35% এটিপি তৈরি হয়। এর কিছু কিছু সময় যেখানে অ্যাথলিট স্প্রিন্ট টানে, সেই সমস্ত অল্প কয়েক সেকেন্ডের জন্য এটিপি পিসি সিস্টেমও এখানে ইনভলভ থাকে। অর্থাৎ এই ধরনের ইভেন্টসে কিন্তু 3টে পদ্ধতি কম বেশি ইনভলভমেন্ট থাকে। এর থেকে বেশি যেগুলো ধরো 5000 মিটার রান, 10,000 মিটার রান, ম্যারাথন, সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে দেখা যায় অ্যারোবিক পদ্ধতিতে অধিক পরিমাণ এটিপি তৈরি হয় এবং অ্যানারোবিক পদ্ধতিতে কম হয়। ম্যারাথনে গিয়ে আমরা দেখছি 100% এটিপি তৈরি হয় অ্যারোবিক সিস্টেমে, 0% তৈরি হচ্ছে অ্যানারোবিক সিস্টেমে, মানে কোনো শক্তি সেখানে কোনো এটিপি তৈরি আর অ্যানারোবিক পদ্ধতিতে হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই যে বায়ো এনার্জেটিক্সের কনসেপশনটা আমরা ফিজিক্যাল এডুকেশন টিচার হিসাবে বা কোচ হিসাবে কিভাবে প্রয়োগ করব, এইখানে দাঁড়িয়ে আমাদের যেটা ভাবতে হবে, তোমাদেরকেও যেটা ভাবতে হবে, যে তুমি কোন ইভেন্টসের জন্য ছাত্রকে প্রস্তুত করছো বা অ্যাথলিটকে রেডি করছো। সে কি 100 মিটার স্প্রিন্ট করবে, নাকি সে 1500 মিটার স্প্রিন্ট করবে, নাকি সে 10,000 মিটার দৌড়াবে বা ম্যারাথন করবে, অর্থাৎ লং ডিস্টেন্স রান করবে, নাকি মিডিল ডিস্টেন্স রান করবে, নাকি শর্ট ডিস্টেন্স রান করবে, অথবা সে কি ওয়েট লিফটিং করবে, পাওয়ার লিফটিং করবে, নাকি তার ইভেন্টস হবে শর্ট পাট, ডিসকাস, নাকি তার ইভেন্ট মানে জাম্পার হতে পারে, বা সে ভলিবল খেলবে বা ফুটবল খেলবে বা অন্যান্য স্পোর্টস খেলবে, হকি খেলবে, টিম গেম যেগুলো। এখন এই হিসাবে তোমাকে এই ট্রেনিং শিডিউল তৈরি করতে হবে, এমন ট্রেনিং শিডিউল তৈরি করতে হবে যাতে ওই অ্যাথলিটের শরীরে যে
ওই খেলার পারফর্ম করার জন্য যে এনার্জি সিস্টেম প্রধান শক্তি সরবরাহ করে, সেই এনার্জি সিস্টেমটা, সেই বায়ো এনার্জেটিক্সটা যাতে ডেভেলপ হয়, ট্রেনিং দিয়ে তার শরীরে ওই সিস্টেমটাকে বেশি ডেভেলপ করতে হবে। অর্থাৎ যারা জাম্পিং করবে, ওয়েট লিফটিং করবে, স্প্রিন্ট করবে, তাদের জন্য এমনভাবে ট্রেনিং শিডিউল করতে হবে যাতে তার শরীরে অ্যানারোবিক প্রসেসের মাধ্যমে শক্তি সরবরাহ বাড়ে। যারা মিডল ডিস্টেন্স রান করবে তাদের মধ্যে ট্রেনিং শিডিউল এমন করতে হবে যে তাদের শরীরে যেমন অ্যানারোবিক প্রসেসের মাধ্যমেও শক্তি উৎপন্ন হবে, অ্যারোবিক পদ্ধতির মাধ্যমেও তাদের শরীরে শক্তি উৎপন্ন হবে। তাহলে ট্রেনিং শিডিউলটাকে এইভাবে বানাতে হবে। আর যারা লং ডিস্টেন্স রান করবে, বা ধরো ফুটবল খেলবে, হকি খেলবে, অনেকক্ষণ ধরে খেলা, যেখানে অল্প সময় জোরে দৌড়াতে হয়, বাকি সময়টা আস্তে আস্তেই মোটামুটি হয়, মানে সাবম্যাক্সিমাল চাপ এবং দীর্ঘ সময়ের অ্যাক্টিভিটি, সেক্ষেত্রে আমরা এমনভাবে ট্রেনিং দেবো অ্যাথলিটদের, বা এমন শিডিউল তৈরি করাবো, স্পোর্টস ট্রেনিং করাবো, যাতে তাদের শরীরে অ্যারোবিক প্রসেসটা বেশি ডেভেলপ হয়। আর জাম্পারের ক্ষেত্রে বা ওয়েট লিফটার, পাওয়ার লিফটার, এদের ক্ষেত্রে আমরা অ্যানারোবিক পদ্ধতি যেমন ডেভেলপ করার চেষ্টা করব, তার সঙ্গে কি রাখবো, যাতে এটিপি পিসি সিস্টেমটাও তাদের শরীরে আরো ভালোভাবে ডেভেলপ করে। এইভাবে যদি ট্রেনিং শিডিউল আমরা করি, তাহলে আমি নিশ্চিতভাবে বলছি যে আমাদের ছাত্র বা ছাত্রী বা অ্যাথলিট, তাদের স্পোর্টস পারফরমেন্স কিন্তু অনেক বাড়বে। এটা সায়েন্স, সুতরাং এর বিকল্প কোনো হতে পারে না। থ্যাংক ইউ এভরিবডি, সবাইকে ধন্যবাদ। এবার তোমাদের যদি কারোর কোনো কোশ্চেন থাকে, জানার থাকে, সেটা করবে। আমি মাইক্রোফোন কেশবের কাছে ফিরিয়ে দিচ্ছি। নমস্কার, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আপনার কি জানিয়ে রাখি, এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে পূর্ববর্তী মুখ্য আলোচক ডক্টর সুব্রত মল্লিক স্যার উপস্থিত আছেন ডক্টর অনির্বাণ মিশ্র, প্রফেসর পরিমল দেবনাথ মহাশয়, অধ্যাপক ডক্টর সুপ্রিয় মণ্ডল, অধ্যাপক অনুপ দে মহাশয়, ডক্টর প্রদীপ গিরি মহাশয় আমাদের মহাবিদ্যালয়ের অধ্যাপক, আমাদের মহাবিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর নীতি দত্তা ম্যাম, আমাদের মহাবিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অলোক সেন বর্মন, এছাড়াও যাদের নাম নিতে পারলাম না, কিন্তু আরেকজনের নাম নিতেই হবে, সব থেকে বয়োজ্যেষ্ঠ মনে হয় আমাদের শ্রোতা আলাপনের 70 ইয়ার্স ওল্ড সবিতা সৎপতি দিদি ভাই। এতক্ষণ পর্যন্ত আমরা আজকের মুখ্য আলোচকের বিস্তৃত এবং দীর্ঘায়িত আলোচনা শুনলাম এবং এদেরকে সবাই কম বেশি পুষ্ট করলাম। আমরা এখন প্রশ্নোত্তর পর্বটি উন্মুক্ত করব। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদের শিক্ষার্থীদের, তোমরা সরাসরি আনমিউট করে স্যারের সঙ্গে বাক্যালাপ করতে পারো বা হ্যান্ড রেজ করতে পারো, আমরা ডেকে নেব। তোমাদের কোশ্চেন আসার আগে আমরা অধ্যাপক পরিমল দেবনাথ মহাশয়কে অনুরোধ জানাবো। প্রথমেই জানিয়ে রাখি, আমাদের প্রোগ্রাম আমরা আধা ঘন্টা গত এপিসোড থেকে কম করেছি, 9টার 9 আমাদের প্রোগ্রাম 8:30টার মধ্যেই শেষ করব, এরকম একটা আমাদের কমিটি সিদ্ধান্ত হয়েছে। সেই মতো করে আমরা এগোবো। সেই জন্য বক্তব্য দীর্ঘায়িত নয়, কিন্তু অধ্যাপক পরিমল দেবনাথ স্যার, সুব্রত মল্লিক স্যার, এছাড়াও ডক্টর সুপ্রিয় মণ্ডল, সবাই আপনাদের অমূল্য বক্তব্য রাখবেন, কিন্তু প্রথমে ক্ষমা প্রার্থী, টাইমটা একটু কম হবে। যদি পরিমল দেবনাথ মহাশয় কম কথা বলেন, স্যারকে প্রথমে প্রণাম জানিয়ে স্যার আগ্রহ করছি, স্যার আপনি কিছু বলুন। আমি প্রথমেই একটু ক্ষমা চেয়ে নিই, একটা অন্য কারণে আমি প্রথম থেকে থাকতে পারিনি। তো আমি অভিনন্দন জানাই ডক্টর পিন্টু শীল মহাশয়কে। একটা খুব জটিল বিষয় খুব সহজভাবে উনি আজকে উত্থাপন করেছেন। আর ফিজিওলজি বিষয়টা
আমি ভীষণ ভয় পাই। মাস্টার ডিগ্রি করার সময় এই ভয়ের জন্য ফিজিওলজির পরিবর্তে আমি সোশিওলজি নিয়ে পড়েছিলাম, আমি আর অসীমবাবু। তো এই আলোচনা বিভিন্ন সময় যখন শুনি তখন মনে হয় আমাদের শরীরের ভেতরে কি সমস্ত কর্মকাণ্ড চলছে, এইগুলো যখন শুনি তখন মানে মনে হয় যেন এক সাংঘাতিক রকমের এক জগৎ ভেতরে চলছে। যাকে আমার একটাই শুধু অধ্যাপক পিন্টু শীলের কাছে জিজ্ঞাসা, যে এই বায়ো এনার্জেটিক্স গুলো কিভাবে আমাদের বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটিতে প্রয়োগ হয়, কোনটার উপরে গুরুত্ব দিতে হবে, ইভেন্টের নেচারের উপর ইত্যাদি সবকিছু কিছু কিছু বুঝলাম। কিন্তু একটা প্রশ্ন, যে এই যে সিস্টেমগুলো তারা যে অ্যাক্টিভেটেড হয়ে যে কর্মকাণ্ডটা করে, সেটা কি আমাদের এমটি স্টমাকে হয়? অর্থাৎ অটো জেনারেশন হয় কি এই এনার্জিগুলো, নাকি তার জন্য আমাদের কিছু খেতে হয়? এবং যদি আমি খেতে চাই, তাহলে এই তিনটে সিস্টেমকে যদি আমি অ্যাক্টিভেট করতে চাই এবং তাদেরকে যদি আমি এনার্জাইজ করে আমার অ্যাক্টিভিটিগুলোকে কাজে লাগাতে চাই, তাদের সেক্ষেত্রে কোন কোন ফুড বিষয়গুলো আমাদের ওই তিনটে পদ্ধতিতে কাজ করবে? খালি পেটে তো নিশ্চয়ই এগুলো হবে না। তাহলে ওই অ্যাথলিটদের খাওয়া দাওয়ার উপরে গুরুত্বটা নিশ্চয়ই বোধহয় আছে। তো এটা যদি সংক্ষেপে একটু বলেন তাহলে জানতে পারি আর কি। কেশব, আমি একটু স্যারের কথার আলোচনা করি 5 মিনিট। ওকে স্যার, এটা আপনার সরাসরি সহজ প্রশ্নটা এরকম যে এমটি স্টমাকে হয় কিনা। ব্যাপারটা হচ্ছে যে কোনো স্পোর্টস পারফরমেন্স সেই অর্থে এমটি স্টমাক বলতে যদি আমরা ধরে নিই যে প্রপার নিউট্রিশনের অভাব, তাহলে কিন্তু স্পোর্টস পারফরমেন্স কখনোই সেটা সম্ভব নয়, হাই স্পোর্টস পারফরমেন্স সম্ভব নয়। অর্থাৎ স্পোর্টস পারফরমেন্সের হাইস্ট লেভেলে পৌঁছাতে গেলে একটা অ্যাথলিটকে প্রপার নিউট্রিশন এর মধ্যে দিয়ে যেতেই হবে। এটা তার পার্ট অফ ট্রেনিং শিডিউল, এটা একদিনের ব্যাপার নয়। অর্থাৎ আজকে আমি এক্সারসাইজ করছি এমটি স্টমাকে, ইট ডাজ নট ম্যাটার। আমি দীর্ঘদিন ধরে যদি স্পোর্টস নিউট্রিশনটাকে আমি পার্ট করে নিই ট্রেনিং এর, তাহলে আমার ব্যায়াম করার সময় আমার স্টমাক এমটি থাকলেও এটা কোনো প্রভাব ফেলে না, মানে সাময়িকভাবে। তার কারণ হচ্ছে যে অ্যানারোবিক পদ্ধতিতে বা অ্যারোবিক পদ্ধতিতে বা ফসফাজেন সিস্টেমে যাই বলুন না কেন, স্টমাকে খাবার ভর্তি থাকলে সেই খাবার ডাইজেশনের পর সরল শর্করা বা গ্লুকোজ উৎপন্ন হতে প্রচুর সময় লাগে। যতক্ষণ না সেটা গ্লুকোজ বা গ্লাইকোজেন ফরম্যাটে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কোষ কিন্তু সেইটা ব্যবহার করতে পারে না। কিন্তু স্পোর্টস পারফরমেন্সের জন্য কোষের মধ্যে সেই গ্লাইকোজেন বলুন গ্লুকোজ বলুন তার সহজলভ্যতা অত্যন্ত দরকার, ওটা ছাড়া কিন্তু হবেই না। তাহলে পারফরমেন্স করার সময় সে এই যে গ্লাইকোজেন বা গ্লুকোজের দরকার, সেটা কিন্তু একটা ট্রেনিং শিডিউলের মানে পার্ট। অর্থাৎ আমি আজকে যদি পারফর্ম করি কোনো স্পোর্টস, আমার আগের দিন 24 ঘন্টা বা 48 ঘন্টা আগে থেকে সেই ডায়েটিং আমার শুরু হবে, প্রপার ডায়েটিং যদি আমি বলি। তো পারফরমেন্স করার সময় আমরা এই ডায়েট বা খাবার কতটা কি গ্রহণ করব তারও নির্দিষ্ট ট্রেনিং শিডিউল আছে। অর্থাৎ একটা ইভেন্ট শুরু হওয়ার 24 ঘন্টা আগে থেকে কি রকম খাবার খাবো, 12 ঘন্টা আগে কি রকম খাবার খাবো, 4 ঘন্টা আগে কি রকম খাবার খাবো, বা ইভেন্ট শুরু হওয়ার আগে আমরা কি ধরনের কতটা খাবার খাবো, ইভেন্ট চলাকালীন আমার কতটা কি খাবার খাওয়া উচিত। সেখানে বেসিক্যালি ইভেন্ট চলাকালীন বেসিক্যালি এটা হয় ডিহাইড্রেশন রোখার কথা এবং আয়রন ব্যালেন্স এটাকে মেনটেন করার জন্য। সরাসরি ইভেন্ট চলাকালীন কিন্তু গ্লুকোজের সরবরাহ এই ব্যাপারগুলো অতটা গুরুত্বপূর্ণ হয় না। ফলে সেখানে স্টমাক এমটি কি ভর্তি এটা কিন্তু খুব একটা ম্যাটার করে না। তবে হ্যাঁ, স্টমাক বেশি ভর্তি হলে কিন্তু পারফরমেন্স কিছুটা খারাপ হতে পারে। তুলনামূলকভাবে ইভেন্ট চলাকালীন যদি স্টমাক খালি থাকে সেটা বরং বেটার। এখানে যে সব গবেষণা এখন হচ্ছে স্পোর্টস নিউট্রিশনে,
সেখানে নানান রকম ভাবে বিজ্ঞানীরা চেষ্টা করছেন যে কোনো ইভেন্ট যদি 8 ঘন্টা চলে বা 1 ঘন্টা চলে বা 2 ঘন্টা চলে, ম্যারাথন, আল্ট্রা ম্যারাথন, ফুটবল, যেখানে 120 মিনিট ফুটবল খেলা হচ্ছে, তো এই সময়ে এমন কিছু খাবার খাওয়া যায় কিনা যার মাধ্যমে খেলা চলাকালীনই সেটা গ্লুকোজ বা গ্লাইকোজেনে কনভার্ট হয়ে সরাসরি কোষে শক্তি উৎপাদনের জন্য ব্যবহৃত হতে পারে। তো সেক্ষেত্রে গবেষণা নতুন নতুন দিগন্ত উন্মোচন করছে। এখানে কার্বোহাইড্রেট বা ফ্যাটের থেকেও বেশি প্রোটিনের দিকে বিজ্ঞান লক্ষ্য করছে। প্রোটিনে কিছু ব্রাঞ্চ চেন অ্যামাইনো অ্যাসিডস আছে, বিজ্ঞানীরা সেই সমস্ত ব্রাঞ্চ চেন অ্যামাইনো অ্যাসিডস সেগুলো দেখেছেন যে এগুলো গ্রহণ করার পর সরাসরি এরা পেশি কোষে শক্তি উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। মানে এক্ষেত্রে তারা বলছেন যে ইভেন্ট চলাকালীন যদি এরকম খাবারের মধ্যে দিয়ে এই ব্রাঞ্চ চেন অ্যামাইনো অ্যাসিডস যদি কিছু নেওয়া যায়, সেটা হয়তোবা সরাসরি এটিপি উৎপাদনের জন্য কিছুটা সরবরাহ করতে পারে। তবে বেসিক যে জায়গা স্যার, সেটা বলার যে স্পোর্টস নিউট্রিশনকে যথেষ্ট গুরুত্ব দিয়ে ট্রেনিং টোটাল পিরিয়ডাইজেশন লেভেলেই কিন্তু থ্রু আউট দ্য ইয়ার, থ্রু আউট দ্য মান্থ সেটাকে পার্ট অফ দ্য ট্রেনিং করে নিতে হবে। ঠিক সঠিক খাবার, কতটা কার্বোহাইড্রেট, কতটা ফ্যাট থাকবে, কতটা প্রোটিন থাকবে, এগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। তবে খেলাধুলো শুরুর আগে বা খেলা চলার সময় বা খেলাধুলো শেষ হয়ে যাবার পরে কতটা কি খাবার খাবে, সেগুলোও কিন্তু একদম নির্দিষ্ট করা থাকে স্পোর্টস নিউট্রিশনে ট্রেনিংয়ের পার্টে। সুতরাং মানে ওই রকম ইভেন্ট চলাকালীন খালি স্টমাক আমি বলবো তুলনামূলক ভালো একেবারে পেট ভর্তি থাকার থেকে। থ্যাংক ইউ, আই গট ইট। থ্যাংক ইউ স্যার। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক পরিমলদেবনাথ মহাশয়কে। উনি প্রশ্নটা করার জন্য আমরা মনে হয় আরেকটু বেশি পুষ্ট হলাম। প্রণাম নেবেন স্যার। এবার আমি ডক্টর সুব্রত মল্লিক স্যারের যদি কোনো প্রশ্ন থাকে আজকের মুখ্য আলোচকের কাছে, স্যারকে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রণাম স্যার। শুভ সন্ধ্যা, নমস্কার সবাইকে। am I audible? হ্যালো। হ্যাঁ স্যার, অডিবল স্যার। আচ্ছা, আমি প্রথমেই জানাতে চাই ভূয়সী প্রশংসা ডক্টর পিন্টু শীলকে। আমি স্পোর্টস মেডিসিন ডক্টর মেডিকেলে কাজ করি, সুতরাং এই পার্টিকুলার ব্যাপারটা স্পোর্টসে অ্যাজ এ স্পোর্টস মেডিসিন ডক্টর আমাকে প্রচন্ড ভাবে ডিল করতে হয়েছে আমার 29 ইয়ার্স স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে। আমি এত শর্ট মানে একটা নাটশেলে এত সিম্পলিফাইড ওয়েতে এত বড় একটা চ্যাপ্টারকে এত সুন্দর ভাবে মানে ইয়ে করা, মানে এক্সপ্লেন করা, ইটস এ রিয়েলি এ ভেরি গুড। মানে আমি আপনাকে ইয়ে করছি, মানে থ্যাঙ্কস। এবং আপনার স্লাইডস গুলো এত ভালো লেগেছে আমার, এত সুন্দর স্লাইডস আপনি প্রিপেয়ার করেছেন, যাতে কি অনেক ইজি হয়ে গেছে বোঝানোর জন্য এই এত কমপ্লেক্স একটা সাবজেক্টকে। তো সেটার জন্য থ্যাঙ্কস। আর বেসিক্যালি আপনি বায়োকেমিক্যাল এনার্জি অ্যানালিসিস নিয়ে বলেছেন, খুব ভাল লাগলো। এনার্জি প্রোডাকশন একটা ব্যাপার আছে, এনার্জি এক্সিকিউশন একটা ব্যাপার আছে মানুষের জীবনে, আর থার্ড হচ্ছে জেনেটিক্যাল এনার্জি, যেটা হচ্ছে ইনবর্ন কোয়ালিটি। তো তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট আমাদের স্পোর্টসে। দুটো এনার্জি তো খুব ভালোভাবে বলেছেন আপনি। এনার্জি প্রোডাকশন আমাদের বডির মধ্যে একটা হয়, একটা বোম্বার্ডমেন্ট হয়। যেমন একটা গাড়ি সেটা দম দেওয়া অবস্থায় চলে, একটা কি আছে, চাবিটা ঘোরালে কিন্তু গাড়িটাকে আমি আটকে রেখেছি চাবি ঘুরিয়েও, একটা খেলনা গাড়ি, সেটা কিন্তু চলছে না। কারণ কি, আমি একটা রেজিস্ট্যান্স ফ্যাক্টর দিয়ে গাড়িটাকে আটকে রেখে দিয়েছি। তখন গাড়িটা কিন্তু পোটেনশিয়াল এনার্জিতে আছে, এবং যেই আমি হাতটা তুলে দেবো গাড়িটার থেকে, তখনই ওটা কাইনেটিক এনার্জি হয়ে যাবে, গাড়িটা ছুটতে থাকবে। তো আমাদের জীবনের প্রথম বিগিনিংটা অনেকটা পোটেনশিয়াল এনার্জিটাতে থাকে, কিন্তু সেটাই কাইনেটিক এনার্জিতে
লাইফে টার্ন করে, তাতেই আমরা জীবনটা নির্বাহ করি, সেটা যে কোনো মানুষই, সে স্পোর্টসম্যান হোক আর নন স্পোর্টসম্যান হোক। আমি ফিজিক্যালি যখনই কাজ করব তখনই আমি কাইনেটিক সাইডে চলে গেছি। একদম তো পোটেনশিয়াল এনার্জি একটা সময় শেষ হয়ে যায়। একটা গাড়িও যদি আমি ওরকম ভাবে চালাই, তো একটা সময় আছে আমি যতটুকুন চাবি দিয়েছি ততটুকুনই গাড়িটা চলবে, তারপরে তো গাড়িটা ছেড়ে দেবে, তখন তো আর কাইনেটিক এনার্জি তো ফর্মও করবে না। সুতরাং মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি। আর যখন কাজ করবে না, ধরুন আমাদের হিউম্যান গাড়ি, আমাদের হিউম্যান লাইফটা, যখনই আমরা পোটেনশিয়াল এনার্জিটা শেষ হয়ে যাচ্ছে তখন আমরা মৃত্যুবরণ করি। এম আই রাইট? তো এই হচ্ছে জায়গা, তখন আর কাইনেটিক এনার্জির আর কোনো কিছু মূল্য থাকে না। আর একটা বড় জিনিস, যে জিনিসটা আমার জাস্ট আমি একটুখানি খুলছি আলোচনাটা, আরেকটু স্প্রেড করছি, সেটা হচ্ছে একটা জেনেটিক্যাল এনার্জি। জেনেটিক্যাল এনার্জি ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য ইনবর্ন কোয়ালিটি। ইনবর্ন কোয়ালিটি যাদের থাকে তাদের মেটাবলিক রেটটা, বিএমআর, বেসাল মেটাবলিক রেট, সেটা কিন্তু হায়ার লেভেলে থাকে। এবং সেই জেনেটিক্যাল এনার্জিটা ডিফারেন্ট ফর ডিফারেন্ট স্পোর্টস পারসন। আমার মনে হয় এটার ইভ্যালুয়েশনটা খুব দরকার স্পোর্টসে, আমি ফিল করেছি সেই জিনিসটা। স্যার নমস্কার, ধন্যবাদ স্যার। আপনার পার্টিকুলার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন হচ্ছে প্রশ্ন হচ্ছে আমি একটা জিনিস প্রশ্ন করতে চাইছি, যেটা অতটা টাচ করা হয়নি। আপনি কি কিছুটা যদি বলেন, আমার একটু ইন্টারেস্টিং লাগে, অ্যান্টিঅক্সিডেন্টস এর উপরে কিছু কি আপনি একটু হাইলাইট করতে পারেন? অ্যান্টিঅক্সিডেন্টস, হাউ ইট হেল্পস ইন এক্সিকিউশন অফ দ্য অক্সিজেন মানে ইউটিলাইজেশন ক্যাপাসিটি অফ দ্য সেলস, যেটা খুব হেল্প করবে আপনার তিনটেরই, এনার্জি, এক্সিকিউশন এবং যেটা এরোবিক, অ্যানারোবিক এবং ফসফাজিন, সব সিস্টেমের উপরই চলবে। তো ওইটার উপরে একটুখানি যদি আপনি হাইলাইট করেন, কিছু যদি বলেন যে আপনার তরফ থেকে, আমি একটু শুনতে চাইছি। স্যার বেসিক্যালি অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে আরেকটা মহাসমুদ্র, যেখানে অবগাহন করাটা বোধহয় এই মুহূর্তে খুব একটা হবে না। অলরেডি কেশব অ্যানাউন্স করে দিয়েছে যে রেস্ট্রিক্টেড টাইম। সুতরাং আপনি যে ইস্যুটা তুলেছেন স্যার, এটা অবশ্যই একটা বড় ফ্যাক্টর। তো মানে আপনার অনুমতি নিয়েই আমি আর এইটার মধ্যে ঢুকতে চাইছি না। এটা হচ্ছে, বলেছি আগে যে এটা মহাসমুদ্র। তো এটা পরবর্তী কোনো একটা পর্যায়ে শুধু এটা নিয়েই বোধহয় আলোচনার জায়গা আছে। তো স্যার যদি আপনি ঠিক আছে, টাইম ইজ কনস্ট্যান্ট, হ্যাভিং সাম কনস্ট্যান্ট প্রবলেম। আমি জাস্ট পয়েন্টটাকে তুললাম, এটা হচ্ছে, এটাও একটা নিশ্চয়ই। আমার মনে হয় স্যার আপনার কথার সূত্র ধরেই কেশবকে বলবো পরবর্তীকালে কোনো একটা সময় এই স্পোর্টস নিউট্রিশনের উপরে এরকম একটা লেকচার, যেখানে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্রি র্যাডিক্যালস এর উপরে, সেটা আমাদের স্পোর্ট পারফরমেন্স এবং এজিং এর উপরে কিভাবে প্রভাব ফেলে, এটা নিয়ে বোধহয় একটা আলোচনার জায়গা থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। প্রণাম নেবেন স্যার। কারণ সময়ের প্রশ্ন আজকে বিষয়টা, আমার একটা প্রশ্ন আছে ছোট্ট। হ্যাঁ দিদি ভাই বলুন। আমাদের বলছি স্যারের আলোচনায় প্রচন্ডভাবে সমৃদ্ধ হলাম। স্যারকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার এবং প্রণাম। এই যে স্পোর্টস পার্সন যারা, বিশেষ করে যারা ট্রেনিং নিতে এসছে, পড়ছে আর কি, তারা সত্যি সত্যি সমৃদ্ধ হয়ে যদি বোঝে। তা আমার আলোচ্য বিষয়ে স্যার প্রশ্ন এটা, যে আপনার যে অ্যারোবিক যে পদ্ধতিটা, সেটা আপনার হাইওয়ে আর কি, সব থেকে যেটা প্রয়োজন আর কি স্পোর্টসের ক্ষেত্রে আর কি, বিশেষ করে লং টার্ম, যেটা ধরুন ম্যারাথন, হাফ ম্যারাথন, লং রান, 5,000 মিটার, 10,000 মিটার ইত্যাদি ইত্যাদি, সেখানে আবার অ্যারোবিক যে এয়ার সমন্বিত, অক্সিজেন সমন্বিত যে কাজকর্মগুলো হচ্ছে, সেটা আপনি যখন বললেন যে স্লো মোশনে এটা ভালো তৈরি হয় না, একটা প্রশ্ন। আর দ্বিতীয়টা হচ্ছে শর্ট টার্মে যেটা হাই জাম্প, লং জাম্প বা থ্রোয়িং গুলো, ডিসকাস, শর্টপাট ইত্যাদি ইত্যাদি, সেগুলোতে যে অ্যানারোবিক যেটা বলেছেন, মানে এয়ার সমন্বিত নয় ততটা, মানে সঙ্গে সঙ্গে তৈরি হয় না। এই জায়গাটা আমার প্রশ্ন স্যার, তৈরি হয় না যে খুব শর্ট টাইমে অ্যানারোবিকটা, এইখানটা আমাকে একটু বুঝিয়ে বলবেন স্যার, কেন বুড়ো মাথায় ঢুকতে চায় না স্যার।
স্যার আপনার হ্যাঁ, এটা ওরকম কিছু ব্যাপার নয়। খুব সহজ করে ব্যাপারটা বলতে গিয়ে আমরা এইরকম ভাবে ব্যাপারটাকে বলেছি যাতে বুঝতে সুবিধা হয়। এখন কথা হচ্ছে যে অ্যারোবিক পদ্ধতিটা হচ্ছে ন্যাচারালি এনার্জি প্রোডাকশনের হাইওয়ে। সেটা আচ্ছা, স্পোর্টস জানি। পারফরমেন্স কেউ করুক বা না করুক, আমরা যারা সেডেন্টারি পার্সন, যারা এই কলেজ শিক্ষকতা করি বা সারাদিনে থাকি বা একটা গৃহবধূ, সে যে কাজগুলো করে, এই সব ক্ষেত্রেই কিন্তু অ্যারোবিক পদ্ধতির মাধ্যমেই এটিপি প্রোডাকশন হয়। উই ডোন্ট নিড টু প্রডিউস এটিপি থ্রু দ্য ডিফারেন্ট ওয়ে। কিন্তু যে শিক্ষক বা শিক্ষিকা ধরা যাক ট্রেনে করে অফিসে যায়, কলেজে যায় বা স্কুলে যায়, সে যখন ট্রেনটা ধরার জন্য বাড়ি থেকে বেরিয়ে মানে স্টেশনে পৌঁছায় আর দেখে যে ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে যাচ্ছে, তখনও আরো 40 মিটার বা 50 মিটার দূরত্ব বাকি, তখন তাকে ওই ট্রেনটা ধরার জন্য একটা দৌড় দিতে হয়, তাই তো? এই যে হঠাৎ করে দৌড়ানো, এইটার জন্য কিন্তু তখন অ্যানারোবিক প্রসেসে ব্যবহৃত হয়। বেসিক্যালি অ্যানারোবিক প্রসেসের মাধ্যমে এখানে এটিপি প্রোডাকশন হয়ে কাজটা সম্পন্ন হয়, কিন্তু ঘাটতিটা থেকেই যায়। এটিপি প্রোডাকশন হলো, কাজ হলো, ট্রেন পেয়ে গেলেন, আপনি ট্রেনে উঠলেন, কিন্তু ট্রেনে উঠে যাবার পরে আপনি হাঁপানোটা বন্ধ হয় না। অর্থাৎ আমরা প্রচন্ড জোরে হাঁপাতে থাকি মানে কি, উই আর ইনহেলিং মাচ মোর অক্সিজেন। এখন এই মাচ মোর অক্সিজেনটা রিকোয়ারমেন্ট দরকার কেন দরকার? আমরা তো ট্রেন পেয়ে গেছি, ট্রেনে উঠে পড়লাম, তাহলে আর আমাদের কাজটা তো হয়ে গেল, তাহলে অক্সিজেন এত হাঁপানোর দরকার কি? না, আলটিমেটলি এই যে ঘাটতিটা হয়েছে, সেই ঘাটতিটা এবার পূরণ হয় এই এক্সেস অক্সিজেন গুলো গ্রহণের মাধ্যমে। তখন কি হয়, উল্টো পদ্ধতিতে এই যে অ্যানারোবিক সিস্টেমের মাধ্যমে ল্যাকটিক অ্যাসিড ফর্ম হয়েছে, যার ফলে আমরা ওইভাবে আর বেশিক্ষণ দৌড়াতে পারিনি, আমাদের থেমে যেতে হয়। 100 মিটার দৌড় তো একটা সময় পরে থামাতেই হয় গতি। তখন এই ল্যাকটিক অ্যাসিড উল্টো বিক্রিয়ায় তখন উল্টো পথে আবার পাইরুভিক অ্যাসিডে কনভার্ট হয়, এবং পাইরুভিক অ্যাসিড তখন এই যে আমাদের অতিরিক্ত শ্বাস প্রশ্বাস নেয়ার ফলে যে এক্সেস অক্সিজেন গ্রহণ হয়, সেটা পেশিকোষে সরবরাহ হয়, এবং এই অক্সিজেনের উপস্থিতির গ্যারান্টি পেয়ে ল্যাকটিক অ্যাসিড থেকে যে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, সেটা তখন অ্যাসিটাইল কোএনজাইম এ হয়ে আবার ক্রেব সাইকেল শুরু করে, এবং ইটিএস সিস্টেমের মাধ্যমে গিয়ে কার্বন ডাইঅক্সাইড জলে পরিণত হয় এবং হিউজ এটিপি তৈরি হয়। এই যে এটিপিটা তৈরি হয়, এই এটিপিটা তখন খরচ হয়ে যাওয়া পেশিকোষের এটিপি হিসাবে সঞ্চিত থাকে, যেটা কিন্তু ওই ট্রেন ধরার জন্য দৌড়াতে গিয়ে পেশিকোষে সঞ্চিত এটিপিকে খরচ করে কাজটা হয়েছে। ব্যাংকের ফিক্সড ডিপোজিট, সেটাকে খরচ করে ফেলেছি আমরা কাজটা করার জন্য, বাড়িটা তৈরি করার জন্য। এবার আমাদের ওই লোনটাকে মেটাতে হয়, ফলে এবার যে এটিপি তৈরি হয়, সেইগুলো দিয়ে আবার ওই কোষে এটিপি জমা থাকে। বেসিক্যালি অ্যানারোবিক পদ্ধতিতে যে এটিপি তৈরি হয়, সেইটা অত দেরি হয় না, অনেকটা তাড়াতাড়ি হয়। কিন্তু অ্যারোবিক পদ্ধতিতে কি হয়, গ্লাইকোলিসিস পর্যায়ে, গ্লাইকোলিসিসে 12টা স্টেপ, ক্রেব সাইকেলে আরো 10খানা স্টেপ, ইটিএস সিস্টেমে সাইটোক্রম পাথ 6খানা সাইটোক্রম পাথ। তো সব মিলিয়ে এই 20, 25, 26টা 30টা স্টেপ যাওয়ার পরে এটিপি তৈরি হয় অ্যারোবিক সিস্টেমে। সেই জন্য বলা হয়েছে অ্যারোবিক সিস্টেমে একটু এটিপি তৈরি হতে দেরি হয়। অফকোর্স দেরি হয়, 2-3 মিনিট সময় লাগেই টোটাল অ্যারোবিক সিস্টেমের মাধ্যমে এটিপি ফর্ম হতে এবং আসতে। কিন্তু অ্যানারোবিক সিস্টেম তো তাড়াতাড়ি করতে হবে, ওখানে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড যে গ্লাইকোজেনের রাস্তা, সেখানেই দু অণু এটিপি তৈরি হয়ে যায়। আর বাকি যে কাজটা আরো যে এটিপি দরকার হয়, সেগুলো সঞ্চিত এটিপি থেকে কাজটা হয়ে যায়। পরে আবার উল্টো প্রক্রিয়ায় যখন এটিপি তৈরি হয়, তখন সেগুলো আবার কোষে জমা হয়ে আমাদের শরীর ফিট হয়। মানে উই কল্ড ইট রিকভারি ফেজ। এক্সারসাইজ করার পরে আমাদের যথেষ্ট সময় দিতে হয় পেশির শক্তি পুনরুদ্ধারের জন্য। ওকে স্যার, খুব সুন্দর বললেন স্যার।
এর পরবর্তী সময় স্যার আশা রইলো আপনি ওই অক্সিজেন যেটা আমরা গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গিয়ে কি করে জলে পরিণত হয় বললেন, একটু পরবর্তী সময় ওটা ইচ্ছা থাকলে সাইটোক্রম স্যার পাথকে পড়তে হবে, অনেক জানাবেন ওটা স্যার। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমকে আরো অনেক ডিটেইলসে অনেক ঢুকতে হবে, ওটাকে ধন্যবাদ। বড় করে বলতে হবে। আচ্ছা স্যার, একটা বললো রাখছি স্যার, ওকে অনেক ধন্যবাদ। বেসিক্যালি স্যার নমস্কার। ক্রেব সাইকেল থেকে ইলেকট্রন আয়ন, হাইড্রোজেন আয়ন বেরিয়ে যায়, সেই হাইড্রোজেন আয়ন সাইটোক্রোম পাথের মাধ্যমে উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তিতে যায়, এবং এই হাইড্রোজেন আয়ন যে অক্সিজেন আমরা গ্রহণ করি সেই অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে H2O তৈরি করে। মানে দু অণু হাইড্রোজেন আয়ন এক অণু জলের সঙ্গে মিশে H2O ফর্ম করে, যে H2Oটা আমাদের মাসেল সেলে তৈরি হয়, মাসেল সেল থেকে রক্তে চলে আসে, তারপরে সেটা আইদার অন্য কাজে ব্যবহৃত হতে পারে অথবা ইউরিনের মাধ্যমে কিডনি সেটাকে ইউরিনের ফর্মে বাইরে থেকে বের করে দেয়, এক্সেস যে। অসংখ্য ধন্যবাদ সুমিতা দিদি। স্যার আমাদের স্যার নমস্কার। সম্মানীয় মহাশয় শিবশঙ্কর কামলা মহাশয় স্যারকে অনুরোধ করব, স্যার আপনি আনমিউট করে বলুন। স্যার স্যার নমস্কার স্যার। আমি স্যার হয়ে গেল 22 বছর সার্ভিস করছি শিক্ষকতার এতে। তো অনেক আগে বিপিএড এমপিএড করার সময় পড়েছিলাম। তো আজকে এই সেশনটা করে আমি অনেকটা উপকৃত হলাম, মানে অনেক জানা জিনিসগুলো আবার পুনরায় ভাবে পুনরুদ্ধার করলাম বা আপনার কাছ থেকে অনেক কিছু সমৃদ্ধ হলাম। স্যার আমার একটা প্রশ্ন, ঠিক নয় তাহলে আমরা খেলার পরে যে কুল ডাউন, ওটা তাহলে আমরা কি ওই সিস্টেম গুলো কাজ করছে? আমার এইটুকু প্রশ্ন স্যার। আর একবার বলতে হবে, আমি ঠিক বুঝতে পারলাম না, মানে খেলার স্যার পরে বিষয়টা হচ্ছে যে কুল ডাউনটা করি, তাহলে ওই সময় কি আমাদের এনার্জি পুনরুদ্ধার হয়? কুল ডাউন, ওটা কি? হ্যাঁ 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 হ্যাঁ, মানে এই কুল ডাউন এক্সারসাইজ ব্যাপারটা আর কিছুই নয়। উই অ্যালাউ আওয়ার বডি টু জেনারেট দ্য রিভার্স রিয়াকশন। যখন আমরা খেলাধুলো করি তখন শক্তি সব খরচ হয়ে যায়, এটিপি সব খরচ হয়ে যায়। এখন মাসেলের মধ্যে তো খরচ হয়ে যাওয়া এটিপিটা আবার সঞ্চয় করতে হবে। যখন আমরা কুল ডাউন এক্সারসাইজ করি, বেসিক্যালি উই অ্যালাউ আওয়ার বডি টু ইনহেল মোর অক্সিজেন, and that oxygen can use to produce ATP through the aerobic metabolism. ল্যাকটিক অ্যাসিড উল্টো ভাবে তৈরি, মানে অ্যারোবিক পদ্ধতিতে আবার কনভার্ট হয়, হয়ে ল্যাকটিক অ্যাসিড রিমুভ হয়। আপনারা যখন কুল ডাউন এক্সারসাইজ করেন তখন মাসেল থেকে ল্যাকটিক অ্যাসিড তাড়াতাড়ি রিমুভ হয়, ফলে মাসেল তাড়াতাড়ি আবার আগের শক্তি ফেরত পায়। সুতরাং কুল ডাউন এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে হিউজ হাই ইন্টেন্সিটি এক্সারসাইজের পর। হাই ইন্টেন্সিটি যেসব এক্সারসাইজ করি আমরা, তাতে যে ল্যাকটিক অ্যাসিড, হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ শর্ট ডিউরেশন মানেই সেখানে অ্যানারোবিক পদ্ধতি হবে, আর অ্যানারোবিক পদ্ধতি মানেই মাসেলের মধ্যে ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন হবে। কিন্তু ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন হলে ল্যাকটিক অ্যাসিডকে যতক্ষণ না আমরা সেল থেকে রিমুভ করছি ততক্ষণ পর্যন্ত ল্যাকটিক অ্যাসিড সেলের মধ্যে জমতে থাকবে, এবং একটা সময় সেল মানে ল্যাকটিক অ্যাসিড টলারেন্সের থেকে বেশি মাত্রায় যখনই ল্যাকটিক অ্যাসিড ফর্ম হবে তখনই কিন্তু কোষ ফ্যাটিগ হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে, আর এক্সারসাইজ করতে পারবে না। কিন্তু এই সময়ে যদি কুল ডাউন এক্সারসাইজ করা হয়, তা হালকা চাপের এক্সারসাইজ ধীরে ধীরে করা হয়, তখন দেখা যায় ল্যাকটিক অ্যাসিডের রিমুভাল খুব তাড়াতাড়ি হয়। অর্থাৎ ল্যাকটিক অ্যাসিড বিপরীত প্রক্রিয়ায় পাইরুভিক অ্যাসিড করে, সেখানে অক্সিজেন উপস্থিত থাকে, অ্যাসিউরেন্স পায়, সঙ্গে সঙ্গে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোএনজাইমে, তারপর ক্রেব সাইকেল, তারপরে সাইটোক্রোম পাথ ধরে হিউজ অ্যামাউন্ট অফ এটিপি রিজেনারেট হয়, এবং একই সাথে জল এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এটা একটা বিপরীত প্রক্রিয়ায়, যাতে শরীর আবার নতুন করে শক্তি ফেরত পায় এবং মাসেল আবার নতুন করে এটিপি জমিয়ে পরের ব্যায়াম করার জন্য তৈরি হয়। সুতরাং কুল ডাউন এক্সারসাইজ অবশ্যই ইম্পর্টেন্ট, এবং সেটা সময়ে বায়ো এনার্জেটিক সিস্টেম সক্রিয় থাকে এবং শরীরকে নতুন করে রিজেনারেট করার জন্য ব্যবহৃত হয়। থ্যাংক ইউ স্যার। অসংখ্য ধন্যবাদ। আহ্বান করছি ডক্টর সুপ্রিয় মণ্ডল মহাশয়কে। ডক্টর সুপ্রিয় মণ্ডল স্যার ইতিমধ্যে হ্যান্ড রেজ করেছেন।
স্যার প্লিজ কাইন্ডলি আপনি আনমিউট করে। গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং। থ্যাংক ইউ কেশবদা। পিন্টু স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, মানে এত সুন্দরভাবে এত কমপ্লেক্স একটা প্রসেসকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আগে স্যাররা বলেছেন তো এটা বাড়াবো না, কিন্তু খুব সুন্দর মানে হয়েছে, স্পেশালি রিচ করবে এটা স্টুডেন্টদের কাছে যেভাবে আপনি বুঝিয়েছেন। তো আমি জাস্ট আমার এক দুটো একটু ছিল, যেরকম একটা তো একটু লাস্টে বলবেন যদি কি ওই যে ক্রিয়েটিন ফসফেট যেটা আমাদের সেখান থেকে ক্রিয়েটিনটা এক্সেস ক্রিয়েটিন আমাদের প্রডিউস হয়ে গেলে তো ক্ষতি হতে পারে, তো সেটার ফেটটা কি, মানে ক্রিয়েটিনটা ফিউচারে আবার কিভাবে রিজেনারেট হতে পারে বা কিছু এরকম। আর ক্রিয়েটিন ফসফেট স্টোরটা কি আমরা বাড়াতে পারবো আমাদের মাসেলসে, সেটা প্রসেস কিছু মানে পদ্ধতি, যাতে, কারণ বেশিরভাগ স্পোর্টসেই আপনার ইমিডিয়েট ফোর্সগুলো প্রয়োজন হয়, ফুটবলে মারি বা শাটলকে করি যাই করি, আমার ক্রিয়েটিন ফসফেট মানে এটা। আর একটা জায়গা আমার মনে হচ্ছে আরেকটু ক্লিয়ারিটি একটু দরকার ছিল, যদি আমরা এই যে ফসফোজেন সিস্টেম আর অ্যানারোবিক সিস্টেম আর অ্যারোবিক সিস্টেম এইরকমভাবে আপনি যেটা বলেছেন, এটা ফসফোজেন সিস্টেমটাই তো স্যার আমার মোস্ট প্রবাবলি আমার মনে হয়, যদি ভুল না হয়, কি অ্যালাক্টিক অ্যানারোবিক সিস্টেম। আর যেটা অ্যানারোবিক সিস্টেম বলে আপনি বলেছেন, মনে হয় ওটা ল্যাকটিক অ্যানারোবিক সিস্টেম, মানে ল্যাকটিক একটা অ্যালাক্টিক অ্যানারোবিক যেটা এটিপি পিসি সিস্টেম সিনোনিম, একটা অ্যানারোবিক সিস্টেম যেটা আপনি বলেছেন মোস্ট প্রবাবলি ওটা ল্যাকটিক অ্যানারোবিক সিস্টেম, আর একটা অ্যারোবিক সিস্টেম। তো এই জন্যই আমার মনে হচ্ছে এই জায়গাটা একটু কি অনেক সময় আপনি ইয়েতে বলছিলেন কি অ্যানারোবিক সিস্টেম মানে ল্যাকটিক অ্যাসিড প্রডিউস হবে, স্যার এটা কি নয় কি ল্যাকটিক মানে অ্যানারোবিক সিস্টেম হলেও তার অ্যালাক্টিক অ্যানারোবিক পার্টটা হলে মানে প্রডিউস হবে না ল্যাকটিক অ্যাসিড, শুধু ল্যাকটিক অ্যানারোবিক সিস্টেমে ওটা প্রডিউস হবে। স্যার থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আচ্ছা, দুটো কোশ্চেন ও করেছে সুপ্রিয়, আমি তার উত্তর দিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে ফসফোক্রিয়েটিনিন এটা আমাদের পেশির মধ্যেই স্টোর থাকে। ফসফোক্রিয়েটিনিন এই রাসায়নিক বস্তুটা ভেঙে গিয়ে একটা ফসফেট, ইনঅর্গানিক ফসফেট আর ক্রিয়েটিনিন এই দুই ভাগে ভেঙে যায় এবং এর ফলে এনার্জি রিলিজ হয়। যে এনার্জিটা এবং ইনঅর্গানিক ফসফেটটা ব্যবহার করে মানে সংযুক্ত হয় এডিপি থেকে, এডিপিও কোষের মধ্যেই থাকে। তো এডিপির সঙ্গে পিআইটা যুক্ত হয়ে যায়। এই যুক্ত হয়ে যাওয়ার সময়ও শক্তির দরকার হয়, যে শক্তিটা ওই ক্রিয়েটিনিন ফসফেট থেকে ফসফেট ভেঙে ফেলার সময় বেরিয়েছিল সেটাই এখানে কাজ করে এবং আলটিমেটলি এডিপি পিআই যুক্ত হয়ে এটিপি তৈরি হয়, যেটা খুব ইমিডিয়েট সোর্স অফ এনার্জি হিসাবে মাসেল ব্যবহার করে। এই ক্রিয়েটিনিন ফসফেটটা আমাদের শরীরে যুক্ত করার জন্য মডার্ন যে স্পোর্টস নিউট্রিশন সায়েন্স তারা সাপ্লিমেন্ট হিসাবে ক্রিয়েটিনিন ব্যবহার করে। অ্যাথলিটরা যারা এই ধরনের ইভেন্টস করে, পাওয়ার লিফটিং, ওয়েট লিফটিং, জাম্পিং, থ্রোয়িং, তাদের ক্ষেত্রে কোচ বা ম্যানেজার তারা কিন্তু ক্রিয়েটিন সাপ্লিমেন্ট হিসাবে ব্যবহার করে এবং ক্রিয়েটিন কিন্তু এখনো পর্যন্ত ইটস নট ব্যান্ড, দ্যাটস ওয়াই উই কল ইট সাপ্লিমেন্ট। তো খাবার এবং সাপ্লিমেন্ট ব্যবহার করে কোষের মধ্যে ক্রিয়েটিনিন ফসফেট কিছুটা বাড়িয়ে নেওয়া সম্ভব হয়, যেটা পারফরমেন্সের জন্য খুবই মানে প্রয়োজন বা ওই ধরনের ইভেন্টস পারফরমেন্সের জন্য ব্যবহার হয়। দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে যে আমি যখন বলেছি, প্রতি স্লাইডটাকে তুমি খেয়াল করে থাকো সুপ্রিয়, প্রত্যেকটা স্লাইডে তুমি যে কথাটা বললে সেটা কিন্তু মেনশন করেই করা আছে, কিন্তু আমি স্টুডেন্টদের কথা ভেবে আলাদা করে আর ওইটাকে হাইলাইট করিনি। সুতরাং অ্যানারোবিক সিস্টেম অনেক সময় বিপিএড এর ক্ষেত্রে বা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে আমরা এইভাবে বলি যে এনার্জি মেটাবলিজম দুই রকম, অ্যারোবিক আর অ্যানারোবিক। অ্যানারোবিক মেটাবলিজম আবার দুই রকম হয়, একটা হচ্ছে যেখানে গ্লুকোজ থেকে ভেঙে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, যেটাকে তুমি বললে ল্যাকটাসিড অ্যানারোবিক, আর আরেকটা হচ্ছে যে ক্রিয়েটিনিন ফসফেট থেকে ভেঙে গিয়ে সেখানে তৈরি হয় ক্রিয়েটিন এবং ফসফেট এবং এটিপি। এক্ষেত্রে কোনো ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় না। কিন্তু দুটোকেই কেন অ্যানারোবিক বলছি? অ্যানারোবিক দুটোকেই বলা যায় এই কারণে দুটো ক্ষেত্রেই
রিয়াকশন সম্পন্ন হওয়ার জন্যে বা এনার্জি এটিপি তৈরি হওয়ার জন্যে কোনো অক্সিজেনের সরাসরি দরকার হয় না। সেই জন্যে দুটোকেই অ্যানারোবিক বলা হয়। একটাই ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় বলে মানে অ্যানারোবিক ল্যাকটিক অ্যানারোবিক, আর একটা হচ্ছে এটিপিপিসি সিস্টেম যেখানে কোনো ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় না। সুতরাং এই ভুল ধারণা থ্যাংক ইউ স্যার। না স্টুডেন্টদের দিক থেকে না হ্যাঁ ওটাই স্যার, স্টুডেন্টদের কাছে আরো একটু ক্লিয়ারিটি আসলে হবে। ভালো কথা বলেছো, স্টুডেন্টদের মধ্যে যেন কোনো ইয়ে না পৌঁছায়। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমরা প্রায় 12 মিনিট অতিক্রান্ত করে গেছি। আজকে আর কোনো সাজেশন বা প্রশ্ন অনেকগুলো এসেছে, আমার ডিপার্টমেন্টের স্টুডেন্টের প্রায় 6 থেকে 7টা প্রশ্ন এসেছে। আমরা স্যারের কাছে অনুমতি চাইবো পরে একদিন সময় নিয়ে কনফারেন্সে তোমাদের প্রশ্নের উত্তরগুলো স্যার বলবেন। আর যে সমস্ত আমাদের মহাবিদ্যালয় ছাড়া যদি কোনো ছাত্র বা ছাত্রীর কোনো প্রশ্ন থাকে, তোমরা আমার বা মৃত্যুঞ্জয়ের হোয়াটসঅ্যাপে তোমরা চ্যাট করে রাখবে। তোমাদেরকেও প্রশ্নগুলো নিয়ে আমরা স্যারের সঙ্গে কনফারেন্সে অন্যদিন আলোচনা করব। আজকে আমরা একদম অন্তিম পর্বে এসেছি। এখন ধন্যবাদ জ্ঞাপন করবেন আমাদের মহাবিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মৃত্যুঞ্জয় দাস মহাশয়। স্যার। অশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ ডক্টর কেশবচন্দ্র গোপ মহাশয়কে। আমরা একদম সমাপ্তি লগ্নে উপনীত হয়েছি। সুস্থ দেহে সুস্থ মন, এই নিয়েই আলাপনের 68তম পর্বের দোরগোড়ায়। আজকে আমাদের সঙ্গে এখনো আছেন মুখ্য আলোচক হিসাবে অধ্যাপক ডক্টর পিন্টু শীল মহাশয়। স্যারকে অশেষ কৃতজ্ঞতা এবং সশ্রদ্ধ প্রণাম জানাই এ কারণেই যে বোধহয় আমাদের আলাপনের আরো একটা চক্র আজকে পূর্ণ হলো স্যারকে পেয়ে। আমরা সেই 10ম এপিসোডের পর থেকেই স্যারকে চেষ্টা করছিলাম বারবার যে স্যার একটু যদি সময় দেওয়া যায়। যাই হোক, স্যারের ব্যস্ততা বা স্যারের কর্মজীবন বা আমাদেরও নানান রকম সমস্যাজনিত কারণে সেটা হয়ে ওঠেনি। আজকে 68তম পর্বে স্যারকে পেয়ে আমরা সত্যিই ধন্য হয়েছি, সমৃদ্ধ হয়েছি এবং সেই সঙ্গে সঙ্গে মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা করব স্যার আরও সুস্থ থাকুন, ভালো থাকুন এবং এভাবেই আমাদের তথা শারীর শিক্ষা জগতের উপরে তার আশীর্বাদ বর্ষিত করে যান, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বা বর্তমান প্রজন্ম আরো বেশি উপকৃত হয়। আমাদের সেবাভারতী মহাবিদ্যালয়ের শারীর শিক্ষা বিভাগের পক্ষ থেকে, সেবাভারতী মহাবিদ্যালয়ের পক্ষ থেকে এবং উপস্থিত সমস্ত শ্রদ্ধেয় গুণীজন শিক্ষার্থী সকলের পক্ষ থেকে স্যারকে অশেষ কৃতজ্ঞতা এবং যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা ও প্রণাম জানাই। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাবো আমাদের মহাবিদ্যালয়ের সম্মানীয় অধ্যক্ষ, যার অনুপ্রেরণায় এবং দিক নির্দেশনায় আমরা এগিয়ে চলেছি, অধ্যাপক ডক্টর দেবপ্রসাদ সাহু স্যারকে। আমি কৃতজ্ঞতা জানাবো আমাদের বিভাগের সমস্ত শ্রদ্ধেয় অধ্যাপক অধ্যাপিকা বৃন্দদের, যাদের সক্রিয় সহযোগিতায় আমরা এগিয়ে চলেছি। এরপর আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন, আমাদের একদম আলাপনের প্রথম পর্ব থেকে শুরু করে অধ্যাপক অলোক কুমার ব্যানার্জি মহাশয় সহ অধ্যাপক পরিমল দেবনাথ স্যার আজকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বা এখনো আছেন, ডক্টর সুব্রত মল্লিক স্যার আছেন, ডক্টর সুপ্রিয় মণ্ডল স্যার আছেন, আরো বিশিষ্ট গুণীজন যাদের নাম নিতে পারলাম না, ক্ষমা করবেন। সমস্ত শ্রদ্ধেয় গুণীজনদের চরণে যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই। আপনারা এভাবেই আমাদের আশীর্বাদ করবেন, আপনাদের সহযোগিতার হাত আমাদের মাথার উপর রাখবেন, যাতে আমাদের সেবাভারতী মহাবিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এই আলাপন সকলের আলাপন হয়ে ওঠে, সকলে আমরা একসাথে চলতে পারি, শারীর শিক্ষা তথা ক্রীড়া জগতের মান আরেকটু বাড়াতে পারি। পরিশেষে আমি ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে উপস্থিত আছেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ তথা আমাদের সমস্ত শিক্ষার্থীদের, যাদের সক্রিয় অংশগ্রহণ আমাদের অনুপ্রেরণা যোগায়, যাদের প্রশ্ন, যাদের সাজেশন নিয়ে আমাদেরকে আরো বেশি কাজ করার অনুপ্রেরণা যোগায়, সেই সমস্ত গুণীজন এবং আমাদের শিক্ষার্থীদেরকে আন্তরিক শুভকামনা এবং যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানাই। পরিশেষে আরো একবার উপস্থিত সমস্ত শ্রদ্ধেয় গুণীজনদেরকে যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং আজকের মুখ্য আলোচক ডক্টর পিন্টু শীল স্যারকে আরো একবার যথাযোগ্য সম্মান ও কৃতজ্ঞতা জানিয়ে আমি এই ধন্যবাদ জ্ঞাপনের পর্ব শেষ করছি এবং সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাবো আমাদের মহাবিদ্যালয়ের এই আলাপনের আয়োজককারী সম্পাদক ডক্টর কেশবচন্দ্র গোপ মহাশয়, ডক্টর নিতু দত্ত মহাশয়া সহ সমস্ত গুণীজনদেরকে আরো একবার যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানিয়ে আলাপনের এই 68তম পর্বের শুভ সমাপ্তি ঘোষণা করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আলাপনের পাশে থাকবেন, এই কামনাই রইল। নমস্কার। স্যার বেশি বলার স্কোপ নেই, আবার আমি শুধু থ্যাংক ইউ বলবো। আমি মেসেজ করে দিয়েছিলাম বিকজ আই নো আই ডিডন্ট গেট স্কোপ টু আস্ক এনিথিং,
because the chapter was so important in physiology. মানে এবার ঝালানো হয়েছে, খুব ভালো লাগলো স্যার। Hope in next session we'll have a great discussion and question answer session. Thank you so much again, sir. তোমাদের সবাইকে ধন্যবাদ। কেশব, মৃত্যুঞ্জয়, নিতু, প্রদীপ্ত, সুপ্রিয় এবং স্যার আমার মেয়ে আছে, হ্যাঁ আমি দেখছি তো, অনেকক্ষণ ধরে দেখছি। ওর জ্বর এসেছে, তো আমাকে সকাল থেকে পাইনি, এখন এসে কোলে এখনই উঠলো, ঘুমিয়ে গেছে। আচ্ছা, বিনোদ দাকেও দেখলাম না, বিনোদ দাকে আমার হয়ে ধন্যবাদ জানিয়ে দিও, শুভেচ্ছা জানিয়ে। হ্যাঁ স্যার, একদম স্যার। ওকে।